মাঝে মাঝে ভাবি কি জানেন, মানে একটা ব্যবসা খোলা যেতে পারে। আর যদি ব্যবসা নাও খুলি, কোচিং সেন্টার তো খোলা যায় অনলাইনে। আর যদি ওইটাও না পারি, রুকিয়া সেন্টারও খুলতে পারি, তাও অনলাইনে। এখন আমি আমি চাই আপনি আমার এই প্রশ্নের উত্তরটা লিখবেন। শুরুতে বলি, এ তো আমি একটু হলেও তো একটু বিশ্বাস আছে আমার উপরে আপনাদের। এখন যদি কোনো দিন আমি যদি কোনো প্রাইভেট কোচিং টাইপের কোনো কিছু খুলি, যদি বলি যে আমার এই কোর্সের ফি, এই কোর্স আপনি যদি শিখেন তাহলে আমার মতো লেভেলে যদি নাও যেতে পারেন, তাও কিছুটা হলেও রানি ক্ষমতা পাবেন। তো কোর্স ফি হচ্ছে 100 টাকা। আপনি কি সেই কোর্স কিনবেন কিনা সেটা একটু লিখে দিয়েন। আচ্ছা, এই কথাটা বললাম যদি ইচ্ছা করে ফাজলাম করি, আমি শুধু জানতে চাই যে আপনি এটা করবেন কিনা। কেন জানেন, আমার ভিতরে আসলে লোভ নাই, তো এইগুলো কোনোদিন হবেও না, ওই ব্যাপারে নিশ্চিন্ত থাকেন। কিন্তু তারপরে মাঝে মাঝে চিন্তা করি, চাইলে তো সম্ভব, কিন্তু পরে না আবার মনে হয় আরে ভাই তোর দিয়ে তো এগুলো হবে না। মানে কেন জানেন, আমাকে তো আমি চিনি, আমাকে তো অন্য কেউ তার চেনে না। তো আমি ওই নিজের উপরে বার্ডেন নিতে পারি না কোনো কিছুর। আর এই যে শিখানো, এই রুহানি তদবির শিখানো, হ্যান ত্যান, এই সমস্ত কথাবার্তা আমি কখনো বলবো না, আমাকে দিয়ে হবেও না। শুধু এমনি প্রশ্ন করলাম, শুধু একটু লিখে দিন যে হ্যাঁ শিখবেন কিনা, জাস্ট হ্যাঁ বানা লিখে দিন। এমনি দরকার আছে আমার, এটা সার্ভে করতেছি। আচ্ছা বলে রাখি, আমার গায়ে কিন্তু এখন অনেক জ্বর, আমার মুখে কোনো স্বাদ নাই, আমার গলা ভালো না, কাশিও আছে। কিন্তু আমি 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 এ বা এডিট করা আমার জন্য একটা পেইন। তা আমি পডকাস্টে কোনো কিছু এডিট করি না, তো এই কাশি শব্দগুলো যদি শুনেন তো মাফ করে দিন। না কেন বললাম আজকে জানেন, এই শুরুতে রাবেশ কথা। আপনি আমার সাথে হয়তো একমত হতে পারেন, নাও হতে পারেন। মানে বর্তমান সময়ে হয় কি যে মানুষের বিশ্বাসের লেভেলটা একটু অন্য জায়গায়। তো মানে মানুষ তার নিজের কমন সেন্স ব্যবহার করে অন্তত এইটুকু তো বোঝে যে কে কতটুকু সত্য বলে কতটুকু মিথ্যা বলে। অনেকের আবার সে কমন সেন্স নাই, আমাকে মাফ করে দিন, সবই সত্য মনে করে। আজকে আমি না একেবারে, মানে দেখুন, আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আমি একেবারে সত্য কথা বলি। আমাকে একজন জিজ্ঞেস করলো কবে, গত রোববার, এই রোববার না, মানে আজ রোববার, এই রোববার না, গত রোববার। তো জিজ্ঞেস করলো আমি কি করি, আমি বললাম যে আমি এখন বেকার। পরে আবার বললো যে ভাই কি করেন, আমাদের তো লিখতে হবে আপনি কি করেন। তখন বললাম যে ভাই দেখেন, আমি আসলে কামলার কাজ করি, একটা চ্যানেলে এখন কামলার কাজ করি, আর একটা চ্যানেল আমি নিজেই চালাই। তো বললো যে দেখান কোন চ্যানেল। তো ইতস্তবোধ করলাম, ধরা খাওয়ার চান্স থাকে, বুঝেন নেই। তো ইতস্তবোধ করার পরও এখন তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে দেখাইতে হবে। ঠিক আছে, দেখাইলাম। তো দেখানোর পরে একবার তাকালো আমার দিকে, তারপরে ঠিক আছে সব বুঝলো। নিজেদের কাজ করার ফাঁকে হুট করে জিজ্ঞেস করলো আমাকে যে ভাই এগুলো কি সব সত্যি। তো দেখেন, আমি তো বললাম যে আমি মানুষকে মিথ্যা কথা বলি না, তাকেও তো আমি উত্তর দিছি, তাই না? ওই সেম উত্তরটা আমি আপনাদেরকে দেই। দেখেন, আমার ভেতরে কোনো রাগ ডাক নেই, এই জন্য আমি বলেই ফেলি। আমি তখন আমাদের আমাদের তো আসলে মেইন চ্যানেল কোনটা, ভৌতিকতা। তো তখন আমি ডিরেক্টলি বললাম যে এখানে 60-40 ঘটনা, সত্য আর মিথ্যা, 60-40, সত্য আর মিথ্যা। তো এরপরে যখন মায়াটা দেখালাম তাকে, তো তাকে তখন বললাম যে এইটার গ্যারান্টি আমি দিতে পারি, এটা 90 আর 10, মানে 90 আর 10, মানে 90% ঘটনা সত্য। আর যখন আমি মিডনাইট দেখালাম তখন আমি বললাম যে এটা এটা 1000%-এর বেশি। উনি বুঝে নাই আমার কথা, কিন্তু উনি জিজ্ঞেস করছিল দেখে মনে, উনি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, খুবই আগ্রহ দেখালো, 4-5 জন একসাথে। মানে জানা, তাদের ভেতরেও তো ওই ব্যাপারটা কাজ করে যে এত ঘটনা শুনি কয়টা ঘটনা সত্য বা মিথ্যা। এই যে দেখেন, আমি এখন বলে দিলাম, তাদেরকে যে কথা বলছি না তাদেরকে ওই কথাই বললাম।
60, 40, 90, 10 আর কয়েক হাজার% মিডনাইট আর কি। মানে এই কথাটা কেন বললাম, আমি মানুষকে সত্য বলতে দেখি না। যদি একটু সত্য বলতো আর মানুষ যদি একটু সত্য যাচাই করতো, তাহলে তাদের পক্ষে সত্য যাচাই করা কঠিনও হতো না। আর যেহেতু সে সত্য বলে না, এই জন্য তার জন্য সত্য যাচাই করাও কঠিন। সে মিথ্যা বললে তার কাছে মিথ্যাও সত্যই লাগবে, মানে অন্য কেউ এসে যদি তাকে মিথ্যা কথা বলে। এই যে আমি আপনাদের সাথে কথা বললাম এখন, এই কথা বলার আগেও মানে মাঝে মাঝে আমি দেখি যে আমার জন্য টপিক এমনি এমনি চলে আসে। তো আমি দেখলাম যে রুহানি হাজিরা হয়, এইটা সেটা হয়, কত কিছু হয়, মানুষকে শেখানো হয়, বিভিন্ন পদ্ধতির কথা বলা হয়। আমি আমাদের মডারেটর আছে না, সিনিয়র একজন মডারেটর, রায়হানের কথা বলি আপনাদেরকে। তার সাথে আমার আজকে সন্ধ্যায় কথা হয়। সে আমাকে ফার্স্ট একটা মেসেজ দিয়ে বললো, ভাই আপনি কোথায়? আমি বললাম আমি বাসায়। বললাম আমি আপনাকে 20 মিনিট পরে ফোন দিই। তো সে আমাকে ফোন দিল 20 মিনিট পরে। ফোন দিয়ে বলতে, ফোন দেওয়ার আগে সে আবার একটা মেসেজ দিয়েছিল আমাকে, বলে যে ভাই আপনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, একটা সত্য করে কথা বলবেন? আমি বললাম কি? কবে আমার সাথে কিছু আছে কিনা? আমি কি না। কবে ভাই আমি আপনাকে 20 মিনিট পরে ফোন দেব। তো 20 মিনিট পরে সে আমাকে ফোন দিছে। তো স্টোরিটা হচ্ছে কি, যে রায়হান ইদানিং একটু ইশারার নামাজের পরে মসজিদে বসে কোরআন পড়ে। তো কোন হুজুর আমি জানি না, খেয়াল করিনি কথাটা আমি, কিন্তু একজন হুজুর নাকি রায়হানকে উদ্দেশ্য করে অনেক আগে থেকে বলতেছিল যে তোমার সাথে কিছু আছে। তো প্রায়শই রায়হানকে এসে বলতো যে তোমার কাছে কিছু আছে, তুমি আমার কাছে আইসো, আমি ঠিকঠাক করে দিব। তো রায়হান, ওকে আমি ভালো করে চিনি, ঘাওড়া টাইপের। তো আজকে না গতকালকে আর কি, তাকে এভাবে ফাইনালি বলতেছে যে মানে তোমার পিছনে যে আছে সে ওই যে দাঁড়ায় আছে দেখো। মানে উনি দেখতেছে রায়হানের পেছনে কে জানি আছে, আর তাকে সে দেখতেছে, রায়হান দেখতেছে না। অথচ রায়হানের সাথে আমার দেখা কতবার, রায়হানের সাথে আমার কত কথা হয়, আমি আজ পর্যন্ত দেখি নাই যে ওর পেছনে কোনো কিছু, কিন্তু তিনি দেখছেন। এবং তিনি তখন রায়হানকে বলতেছিলেন যে আপনি আসেন, তুমি আসো, তোমার সমস্যাটা দূর করে দিব। বলে যে তুমি দেখবা না। রায়হান যখন জিজ্ঞেস করছে যে আমি দেখি না কেন, তোমরা দেখবা না, তোমাকে সে চোখ নেই। এখন আমি যদি পাল্টা বলি রায়হানের সে চোখ তো আছে দেখার জন্য যে তুমি একটা ফ্রড, তখন অনেক ক্ষেত্রে হয় কি যে মানুষ এই সমস্ত কথা একটু তালগোল পাকায়। সবাই পাকায় না, যারা রায়হানের মতো আমার মতো তারা তো জীবনে পাকাবে না, 2-1 জন পাকায় যায় তালগোল। এবং এই 2-1 জনকে তালগোল পাকানো খুব সহজ। আর নারী হলে তো কোনো কথা নাই। আমি আমি কখনো কনভেনশনাল ওয়েতে কাজই করি নাই। কেউ আমাকে বলতে পারবো না যে আমি বসে বসে ঝাড়ফুঁক করছি কাউকে। একেবারে রেয়ারলি মনে করুন যে 100টা ঘটনার ভিতরে 5টা 6টা পাবেন যে আমরা ঝাড়ফুঁক করছি ডিরেক্টলি, কারণ তখন হয়তো পজিশন অনেক বেশি হার্ড লেভেলে থাকে। তো তখন তো পজিশনের উপর নির্ভর করে যে আমার এখন একে ঝেড়ে বের করা লাগবে কিনা। যেমন আমরা এতে সময় যে আমাদের বাঘ জোস, তার ক্ষেত্রে কি আমরা ঝাড়ফুঁক করে নি করছি, কারণ আমরা পজিশনের লেভেল বুঝতে পাইনি অনেক সময়, কত হার্ড হয়ে যায় জিনিসটা। তারপর হচ্ছে যেটা মেয়ে আছে না, যে হাতের রেখা, তো এরকম কেসে আমরা অনেক অনেক ঝাড়ফুঁক করি, কিন্তু রেগুলার বেসিস আমরা করি না ঝাড়ফুঁক, প্রশ্নই আসে না, দরকারই পড়ে না আমাদের। তো আমি আপনাদেরকে বলি, দেখুন এই দুনিয়াতে এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাগুলোতে আপনি কখনো টের পাবেন যে আপনি নিজে নিজে পদার্থ, কিন্তু সম্ভব। তা হচ্ছে কি, নিজেকে যদি নিজে মনিটর করেন, আর আপনি যদি কোনো কিছু দ্বারা এফেক্টেড হন, তাবিজ বা বিভিন্ন জিনিস, সেগুলো তো এই যে স্বপ্নে আপনি বিভিন্ন রকমের আলামত পাবেনই। এগুলো নিয়ে তো অনেক আলাপ করছি। তো এই যে আমি মাঝে মাঝে দেখি, যেমন মানে একজনকে দেখলাম একটা পরীক্ষা করতে, মানে তিনি মানুষকে দেখাচ্ছেন একটা পরীক্ষা, এবং তিনি সব জায়গাতেই সমস্যা আছে এটা বোঝানোর জন্য তিনি প্রত্যেকটা অপশন, যেই অপশনগুলো আউটকাম হতে পারে ওই পরীক্ষার, প্রত্যেকটা অপশনের সাথে তিনি সমস্যাকে জুড়াই দিয়েছেন। যেখানে আমি স্ট্রেট ফরওয়ার্ড তার যে থিওরির ভিতরে গলত পেয়ে গেছি। কিন্তু আমি যখন কমেন্টগুলো দেখলাম আমি খুব অবাক হলাম, যে আমি 200-300 কমেন্ট দেখলাম, সবাই খুব খুব অ্যাপ্রিসিয়েট করছে তার এই ব্যাপারটা।
আমি অবাক হলাম আর কি। তো এটা তো আর আমার দায়িত্ব না মানুষকে বোঝানোর। আমার কাজ হচ্ছে আমি যা জানি সেটা আমি আপনাদেরকে বলবো। আজকে পডকাস্টের শুরুটা যে এলোমেলোভাবে বললো না, পডকাস্ট এরকমই এলোমেলো, কি জানি বলে, ওই আজাইরা আলাপ, বক বক। তো আপনাদেরকে আমি আবারও বলি, বারবার বলে যাব, এখনো বলি, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসগুলো দেখেন না, এগুলোকে প্রশ্ন করবেন নিজে নিজেই। আর এটা হয় নাকি রে ভাই? এমন না যে কমন সেন্স দুনিয়াতে নাই, যে সব কিছু কমন সেন্স দিয়ে আপনি বিচার করতে পারবেন না। কিন্তু যদি আপনি সব কিছু কমন সেন্স দিয়ে বিচার নাই করেন, তাহলে আপনি সূত্র মিলাবেন কিভাবে? কমন সেন্সে এটাও তো পসিবল যে সিক্স সেন্স নামে একটা জিনিস আছে, মানে কি বলে 6 নম্বর ইন্দ্রিয়। আমি অনেক শব্দ উচ্চারণ করতে পারি না, 6 নম্বর ইন্দ্রিয়। তো ওইটাও তো কমন সেন্সের একটা পার্ট। যে কমন সেন্স এটাও তো বলে যে মানুষের সিক্স সেন্স আছে, তাই বলে তো ওটা তো প্রমাণ করার মতো কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, অনেক ব্যাপার প্রমাণ করার মতো নাই। যেমন এখন একজন ব্যক্তি এসে বলতেই পারে, বেটা তুই আমাকে প্রশ্ন করস, তুই যে হেই পারে যাস, তুই ওই পারে যাস, তুই যে এত বড় বড় কথা কস, তুই যে পানির উপরে একবার আসিলি, বেটা তুই তো কিছু খায়াটা মনে হয় গল্প লেখাস। ও কিন্তু আমাকে এই কথা বলবে কেন জানেন? কারণ হচ্ছে ওর দুনিয়াটা ওর ওই আস্তানার ভেতরে। ও কখনো জিন ভূত পিশাচের পাল্লাই পড়ে নাই। এবং এই সমস্ত লোকদের কাছে যারা যায়, আপনি আমাকে বলবেন যে ভাই আমরা তো দেখি লোকগুলোর অবস্থা কীরকম, তর্ক করে, এটা করে, এটা করে। ওই রোগীকে আমার সামনে নিয়ে আইনেন, বা ওই রোগীর নিজে পারলে আপনি ইন্টারভিউ করে দেখেন যে সে অ্যাকচুয়ালি পজেসড কিনা। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। একজন পজেসড ব্যক্তি কী জিনিস আপনি জানেন? সে আপনাকে খুন করে ফেলতে পারে। সিরিয়াসলি বলতেছি আমি। সে নটাঙ্কি করার জন্য আসে নাই, নটাঙ্কি করে পিচাস। বুঝতে পারছেন? নটাঙ্কিগুলো করে পিচাস। ওই যে ঢং দেখবেন না, মাথা মুথা বাইরে বাইরে এটা এটা করে। কারণ ও তো পিচাসকে মনে করেন যে একটা অশিক্ষিত লেভেলের এন্টিটি। এভাবে মনে করেন যে ও একটা অশিক্ষিত লেভেলের এন্টিটি, ওর খেলাই ইঁদুর। মনে করুন যে পিচাস একটা বানর। বানর সারাদিন কী করে? বানরকে দেখলে আপনার হাসি আসবে না, বানরের কর্মকাণ্ড দেখলে আপনার হাসি আসবে না। তো পিচাস ওই বানরই। এবং ওইটা যখন দুই একটা মেয়েকে বা ছেলেকে ধরে, ওই রকম হারকত করবই। তো ওগুলো ঝাড়লে ঠিক হয়ে যায়, নর্মালি ঠিক হয়ে যায়। আস্তে আস্তে ছাড়বেন, দেখবেন যে ওই পিচাসগুলোর প্রভাব সরে যাবে ধীরে ধীরে। সরে গেলে রোগী আপনার একদম পুরোপুরি ফিটফাট ঠিকঠাক। এত কিছু তখন দরকার পড়ে না। কিন্তু একজন সিরিয়াস লেভেলের পজেসড ব্যক্তি, আপনি টেরও পাবেন না যে সে পজেসড। এর ক্যাপাবিলিটি রয়েছে আপনাকে মেরে ফেলার। এখন আপনার চোখের সামনে ঘর থেকে ছুরি নিয়ে এসে আপনার গলার মধ্যে, পেটের মধ্যে ঢুকাই দিবে। এটা এতটাই সিম্পল, বাট সে পজেসড, এটা সে জানে না। আর সেই ঘটনার সময় সে হয় হুঁশে থাকবে না, আর নয় তো তাকে দেখানো হবে বা তার ব্রেনের ভিতরে কোনো কিছু সেট করে দেওয়া হবে যে একে তোমার মারা জরুরি, মেরে দিবে। আমি অনেকগুলো মার্ডারের ভেতরে আমি সিরিয়াসলি পজিশন দেখতে পাই, কারণ আমার চোখ আছে, ওর ওই চোখ নাই। এই জন্যই ক্যামেরার সামনে এসে জবাই করে দেয়, এই জন্যই ক্যামেরার সামনে এসে বিভিন্ন রকমের তদবির শেখায় এক একজন। বুঝতে পারলাম ওরা কখনোই জিন ভূতের পাল্লায় পড়ে নাই। অ্যাকচুয়াল জিনিসটা পাল্লায় পড়লে ওদেরকে আমার মাঝে মাঝে মনে চাই কি জানেন, কমলদার বাড়িতে ঢুকাই দিই কতক্ষণ লেগে। জীবন হারাম হয়ে যাবে একদম, রাত্রে ঘুমাইতে পারবে না। কোথাও একলা যায় না জানেন, এরা কোথাও একলা যায় না, দলবন্ধে ঢুকবে। কারণ তো ডরায় তো ভাই, বুঝতে হবে তো ডর। আর আমি যদি কোনো বিল্ডিংয়ে ঢুকি, তো বিল্ডিংয়ে আমি একলা ঢুকি, কোনো সময় সাথে লাঠি রাখি। কারণ ভাই অনেক সময় তো পরিত্যক্ত বিল্ডিংয়ে শুধু শয়তান থাকে না, জিন থাকে না, মানুষও থাকে যেগুলো হুঁশে থাকে না। তো আপনাকে ওই সমস্ত জিনিস থেকে প্রোটেকশনে থাকা লাগবে না, নিজের প্রোটেকশন তো নিজে করা লাগবে। কিন্তু তারা কখনো একলা যে ঢুকবে না। এই জন্যই বলে যে প্রত্যেকেরই নিজস্ব সীমানা রয়েছে, সেই সীমানার ভেতরে তারা কাজ করে। এবং কোনটা কাজ আর কোনটা কাজ না সেটা আমিও বলতে পারি আপনাকে। মানুষ প্রচণ্ড লেভেলে মানসিকভাবে অস্থির জানেন।
আমি আপনাকে এখন একটু পরে কিছু কথা বলবো যে কথাগুলো আরও লজিক্যাল হবে একটু পরে, আপনার কাছে লজিক্যাল কিন্তু এগুলো বাস্তবে যখন প্রয়োগ করবেন তখন দেখবেন যে কী রে ভাই, সব তো হিসাব এলোমেলো হয়। বলতেছি আমি ধীরে ধীরে। এখন সরি, মাফ করে দিন, বললাম না যে এডিট করা সম্ভব না এত বড় লং ক্লিপ আমার পক্ষে। তো এখন তারা যেমন নিজেদের লেভেলে ওইখানে কখনো একা একা যে কাজ করবে না, তাদেরও হিসেবগুলো বাদ। আপনি মানসিকভাবে কি পরিমাণ অস্থির, এই পরিমাণ অস্থির মানুষগুলাকে দেখবে যে মানে কোনো কারণ ছাড়া খ্যাক খ্যাক করবে, এটাও এখন ধরাই দিছে জিন। দেখুন, আমার শরীর খারাপ হওয়ার আরও আগে থেকে, আমার শরীরটা খারাপ তো প্রায় আজকে 6-7 দিন, তারও আগে থেকে আমার খাওয়া দাওয়া অনিয়মিত, মানে আমার কোনো কিছু ভালো লাগে না, ঢুকাই দিবে। মানে আমি অন্য লোক যদি হয় তো বলে দিবে যে আপনি এদিক দিয়ে আক্রান্ত। আমার কিন্তু কোমরের সমস্যা, প্রচণ্ড রকমের সমস্যা কোমরে। অন্য কেউ হলে কিন্তু বলে দিত যে আপনার পেটে জাদু করছে। মানে প্রত্যেকটা জায়গায় এক্সপ্লেনেশন থাকে। জাদু তো ফাত্রা জিনিস না দাদারা। আপনারা মনে করেন জাদু অনেক ফাত্রা জিনিস, জায়গা জায়গা করা যায়। নসিবেরও তো ব্যাপার থাকে, লাখেরও তো ব্যাপার থাকে। তাকদির কি এমনি এমনি গায়েব হয়ে গেল? আমি আমার লাইফে জাস্ট একবার ফুল পজিশনের শিকার হয়েছি, ফুল পজিশনের শিকার। কারো কি মনে আছে? ওরা কিন্তু সোহাইবের মায়েদের কাজ। কারণ আমি কিন্তু আগুনের ভেতরে কাকে জানি দেখছিলাম, মনে আছে আপনাদের? আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে এই দেব টাইপের কে, আগুনের ভেতরে এটা কে? দেব মনে আছে আপনাদের ওই ঘটনা? ওই একবারে আমি ফুলি পজেস্ট। এরপরে মাঝে মাঝে এফেক্টেড হই, জিনিসপত্র এদিক সেদিক হলে এফেক্টেড হই। এফেক্টেড হওয়া আর জাদু আক্রান্ত হওয়ার ভিতরে বহুত তফাৎ। দেখেন, আসতেছি আমি, কিন্তু আগে একটা কথা বলি। এখন ম্যাক্সিমাম জিনিস কী হয় সেটা হচ্ছে জাদু, পজিশন না। পজিশন ঘটানোর জন্য কাউকে পাঠানো হয় না। এটা দেখুন, প্রত্যেকটা জিনিস একটা খরচ আছে। জাদু এমনি এমনি করা যায় না ভাই, অনেক কিছু লাগে। তো যে আপনাকে জাদু করতেছে, দেখেন আমি যদি জাদুতে যদি 1 লাখ টাকা খরচ হয়, আমি কিন্তু ডিরেক্টলি আমার কথা বলতেছি আপনাদেরকে। জাদুতে যদি 1 লাখ টাকা খরচ হয়, তো সে জাদু কাটাতে খরচ হবে 10 ভাগের 1 ভাগ ওই টাকার। এখন ওই খরচ কোন দিন সেটা আরেকদিন বলবো, কেন খরচগুলো হয়, কি কি জিনিসের রিকোয়ারমেন্ট মাঝে মাঝে আমাদের পড়ে, আমি বলবো আপনাদেরকে। আজকে সাবজেক্ট আলাদা। তো অলরেডি আমার নাক বন্ধ হয়ে গেছে। তো যখন জাদুগুলো করে, এখন ম্যাক্সিমাম জাদুগুলো হচ্ছে টোটকা টাইপের। ওই টোটকা কেন বলছি, যে 4-5 হাজার টাকা করে এগুলা ওই হচ্ছে যে ওই ছোটোখাটো তাবিজের মতো তৈরি করে দেয়। এগুলো হচ্ছে ওই তাবিজ একটু প্রেশার তৈরি করে লোকের উপরে, আর কোনো কোনো সময় যদি কাজ করে তাহলে হয়তো সার্টেন একটা সমস্যা তৈরি করতে পারে, যেগুলো ঝাললেই ঠিক হয়ে যায়। কিন্তু সিরিয়াস লেভেল, যে আপনাকে আমি অসুস্থ করে ফেলবো, পাগল বানায় ফেলবো, অস্থির করে ফেলবো, আপনার অনেক টাকা দিতে হবে, অনেক। তারপরে হচ্ছে কি, সেই টাকা তো দিচ্ছেন, নিজের ইমানকে তো বেচা লাগবেই। ইমান তো আর সেই জায়গায় থাকতেছে না। আপনাকে বলে দিবে যে দেখো, গায়ে কাপড় রাখবে না, তোমার জেনা করা লাগবে। সিরিয়াসলি বলতেছি, কিন্তু ঠান্ডা মতো শুনেন, তোমার জেনা করা লাগবে, তুমি এইভাবে জেনা করবা, নির্দিষ্ট দিনে করবা। তারপরে হচ্ছে যে কেবলার উল্টামুখী করবা, নাউজুবিল্লাহ। মানে কথাগুলো বলতে আমার খুব লজ্জা লাগে। এগুলা করার পরে তারপরে যে জাদু আর কি তারা তৈরি করতে পারে, কিন্তু সেই জাদুটা, ওই যে সমস্ত মানে নোংরা কর্মকাণ্ড, ওগুলো তাদের ম্যান্ডেটরি। তো ওগুলো করার পরে যখন তারা তাদের সমস্ত কিছু তৈরি করে ফেলে, জাদুর প্রক্রিয়া শুরু, গোলাম আসবে, এখন ওই গোলামকে লাগানো হবে, এই সমস্ত কিছু করা হলেও যদি ওই বেটা তকদিরে যদি তখন না থাকে,
তাহলে কি সেই জাদু যে তার গায়ে লাগবে? দেখুন, আজকে যদি আমার তাকদিরে লেখা থাকে যে একটু পরে ওয়াহিদ হাসান মারা যাবে, তাহলে এটা কেউ ঠেকাইতে পারবে না। আর যদি আমার তাকদিরে লেখা থাকে একটু পরে ওয়াহিদ হাসান ঘুমিয়ে যাবে, সেটাও কেউ ঠেকাইতে পারবে না। তাকদিরে কিন্তু সব লেখা, আল্লাহ কিন্তু এই সমস্ত কিছু ব্যাপার অবগত। তো সেখানে তাকদিরও প্লে করতেছে যে সবাই তাহলে এক গাদা লোক কিন্তু এভাবে আক্রান্ত হইতে পারে না। জায়গায় জায়গায় যেরকম দেখি, ওই যে বললাম না, আশেক জিন নিয়ে ভেজা লেগে গেছে আমার, আশেক জিনের এক্সট্রা কথা বলার কারণে। আমি কিন্তু ওই ওই টোনেই কথা বলি, যে টোনটা হচ্ছে ন্যাচারাল টোন। এখানে কোনো আলাদা কোনো টোন নাই, আলাদা কোনো এজেন্ডা নাই আমার। আপনি মনে করেন যাতে যে জাদুগুলো করলেন, ওগুলো এন্ড অফ দ্য ডে তার কপালে অনেক সময় থাকে না, যার এগেনস্টে করলেন। তো তারপরে কি আপনার কপালে তো শনি আসে। তো যে জাদু করে সেও তো বলে দেয় যে কাজ কিন্তু খারাপ, মনে রাখো। জাদু করে তো বলে দেয় যে তুমি যে কাজগুলো করবে আমি তো করে দিব, আমার তো সব শেষই, আমার কাছে বিদ্যা আছে, বিদ্যার জ্বালা আমি ফুকি, কিন্তু তুমি কিন্তু শেষ হয়ে যাবে। তাও তো আপনি করেন, বসে থাকেন আর না থাকেন। এবার আসেন সিরিয়াস লেভেলের পজেশনের কথা বলি। ধরেন আপনি সিরিয়াস লেভেলে পজেসড, জানেন আপনি সিরিয়াস লেভেলে পজেসড হলে আপনার উপরে মেডিসিন কাজ করবে না। সিরিয়াসলি বলতেছি যে আপনি সিরিয়াস লেভেলে পজেসড হলে আপনার উপরে মেডিসিন কাজ করবে না। আপনি সিরিয়াস লেভেলে যদি জাদুতে আক্রান্ত হন, আপনার উপর মেডিসিন কোনো রকম এফেক্ট ফেলাতে পারবে না। কিন্তু আমি এখন আপনাকে একটা অ্যাংজাইটির ওষুধ খাওয়াই দিই, দেখবেন আপনি ঘুমাইতেছেন। যে ব্যক্তি আপনি সারাদিন কাউ 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 করতেছেন, চিৎকার চেঁচামেচি করতেছেন, সেই ব্যক্তির আমি অ্যাংজাইটির ওষুধ খাওয়া দেওয়ার পরে আপনি 3 দিন 3টা অ্যাংজাইটির ট্যাবলেট খান। ডাক্তারের সাথে কথা বলে, অনেক রকমের ট্যাবলেট আছে, আমি নাম বললাম না, আপনি একদম ঠান্ডা। কি এর জাদু, কি এর পজেশন। কিন্তু যখন আপনি সিরিয়াসলি এফেক্টেড জাদু দ্বারা, যখন আপনি সিরিয়াসলি এফেক্টেড এন্টিটি দ্বারা, কিসের ওষুধ, কিচ্ছুতে কাজ হবো না, কিচ্ছুতে কাজ হবো না। কারণ এইখানে বিইংটা, মানে সেই এনার্জিটা তো এক্সিস্ট করে। এনার্জি এক্সিস্ট করলে সেই এনার্জিকে তো এনার্জি দিয়ে ফাইট করবেন। ওই এনার্জিটা তো পানি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ওষুধটাকে মনে করেন পানি, তো ওই এনার্জিকে কি আপনি পানিতে ডুবাইতে পারবেন? ওই এনার্জিকে কি আপনি পানিতে কোনো কিছু করতে পারবেন? পারবেন না তো। আপনার এই এনার্জি যেটা, সেও তো লিভিং, তারও তো লাইফ আছে। ওইটা তো একটা এন্টিটি, ওইটা তো একটা সত্তা, একটা শক্তি। তখন মেডিসিন কাজ করবে না, কিচ্ছু কাজ করবে না তখন। এই জন্য বলি, অনেকে বাইপোলারকে ভাই মানে চালান বানায় বসে আছে। অথচ বাইপোলার কি জিনিস, যে এই বাইপোলারে আক্রান্ত কেবল সে জানে। আমি নিজেই তো মানসিক রোগী, আমার নিজেরই তো অ্যাংজাইটি ইস্যু আছে। তার মানে কি আমি পজেসড নাকি? আমি যে ওষুধ খাইলাম মাঝখানে কয়েকদিন, ওই ওষুধগুলো খাওয়ার কারণে প্রায় 3 দিন 4 দিনে পুরাপুরি ব্ল্যাঙ্ক। ওই আমি তো পজেসড না। কিন্তু এটা আমি আপনাকে বলি, যখন আমরা তো জানতাম না যে বাগজুজ ওই জায়গায় আছে, মানে এত খবর তো, এত কিছু আমরা জানি না, যে শয়তানের প্ল্যানিং সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই। তো তাকে ওষুধ দেওয়া হতো, আমি মানে আমরা তো জানি কি কি করতে হয়। ওষুধ দিই, কাজ করে না, ঘুমায় না, ঔষধ দেই, কোনো কিছুতে কাজ করে না। তখন যে কনফার্ম হই যে না, এ হচ্ছে অরিজিনালি এফেক্টেড, অরিজিনালি। কেন জানেন? এতেশামের ক্ষেত্রে আমরা কেন দেরি করলাম বোঝার ক্ষেত্রে? এতেশামের ঘটনা যেটা আমি বলছি, সেটার আগের কথা বলতেছি, ততক্ষণ মানে ডিটেকশন টাইমের কথা বলতেছি, যে ডিটেক্ট করার টাইম যেটা আমাদের, এটা আমি বলি না কখনো ঘটনার সময়। সবার ক্ষেত্রে সন্দেহ আসে না আমার, যখন মনে হয় যে একটু কেমন জানি এন্টিটি কোনো কিছু নাই, তখন তো করা লাগে, তখন তো দেখা লাগে। তো এই যে ওষুধগুলো যখন আপনি দেবেন, যে এন্টিটি থাকলে সেটা তখন কাজ করবে না। আমি নিজে এতেশামকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ আমাদের এত উপায় ছিলই না। কিন্তু কই, সে ঘুমায় নাই, অ্যাক্টিভ। এমনকি এই যে মা কুকুর ঘটনা, আরে কি করি যে, আর ওই যে ওই ব্যক্তি, তো
তো তাকে কিন্তু মেডিসিন দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি আমরা। ঠান্ডা হয়েছে, কিন্তু গাড়ির ভিতরে ঠান্ডা অবস্থা ছিল। এখন গাড়ির ভিতরে যখন ঠান্ডা অবস্থায় ছিল, ওই সময় তো আমার গাড়ি ড্রাইভ করে তার একজন, আমি তো জানিও না। তো ওইটা তো তার পার্টিকুলার একটা খেলা। তো যখন ডিমন তার নিজের খেলাটার ভিতরে খেলে, তখন কোনো কোনো সময় আপনাকে দেখা যাবে যে ওষুধে কাজ করছে, ঘুমাইতেছে। এটাও সত্যি কথা। ডিমন তার ট্রিকটা খাটায়, তখন আপনাকে আপনার ইউজুয়ালি অনেক কিছু চেক করা লাগবে। আমি যে ওষুধের কথাটা বললাম, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি না তেমন। অ্যাপ্লাই করি যখন মনে হয় যে খুবই রিস্কি, এদের ঠেকানো লাগবে। নিজের জন্য রিস্ক না, শুধু সবার জন্যই রিস্ক, তখন একে ঠেকানো লাগে। ওষুধগুলো দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়, এটা আমি অস্বীকার করবো না, আমরাই করি। কিন্তু বললাম না, এন্টিটির উপর নির্ভর করে যে এই ওষুধ তার উপরে কাজ করবে কি না। অনেক সময় ফুল বডি কন্ট্রোল নিতে পারে না সব এন্টিটি। এই জন্যই বললাম যে তারা যখন বলে যে আপনি সিভিয়ার লেভেলে কি বলে জাদুতে আক্রান্ত, আপনি সিভিয়ার লেভেলে পজেসড, আপনার সমস্যাগুলো তো মূলত অ্যাংজাইটি রিলেটেড। আপনি অ্যাংজাইটি ওষুধগুলো খেয়ে দেখেন তো, 3 দিন 4 দিন আপনি কোনো কিছু টের পান কিনা। ওই যে আবার এখানে কিন্তু এইটা ব্যবহার করেন না যে ডেভিলের ট্রিক, না, এটা আবার তখন ব্যবহার করেন না। হয়তো অনেক কথা বলছিস, তো হয়তো সাংঘর্ষিক মনে হতে পারে কথাবার্তায়, কিন্তু মূল কথা হচ্ছে কি, আমি আপনাকে বলি, মূল কথা হচ্ছে ইস্যুগুলোকে মেডিসিন দিয়ে এখন ট্রাই করেন আগে, দেখবেন যে ইস্যুই নাই। যে ইস্যুগুলো আসলে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, আসলেই ওই ইস্যুগুলো নাই। কিন্তু এইটা সত্যি কথা, যদি এন্টিটি সেখানে থাকে এবং ওই যে জাদু যেটা, এটা যদি প্রেজেন্ট থাকে ওই জায়গার ভেতরে, এই এনার্জি, ওষুধে কিচ্ছু হবে না। কিন্তু ওই যে আমি কথাটা এটা এই জন্য বললাম, জাদু হলে ওষুধ কিচ্ছুই হবে না, এটা সত্যি কথা। কিন্তু যদি এন্টিটি থাকে, এন্টিটি তখন ফাউল প্লে করতে পারে। এন্টিটি চাইলে চালাকি করে দেখাইতে পারে যে না, আমি নাই। ও যদি এটা চায় আর কি, যে না আমি আরও একটু খেলাধুলা করবো সবার সাথে, মাইন্ড গেম খেলবো, তখন সে হয়তো দেখাইতে পারে যে ওষুধে ঠান্ডা হয়ে গেছে সব। কিন্তু আমি তো আসি। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কী করবেন? তো আগে ওষুধগুলো অ্যাপ্লাই করেন। ওষুধগুলো অ্যাপ্লাই করার পরে যদি দেখেন যে সব শান্ত হইল, তখন আপনাকে ইনভেস্টিগেশন চালায় যেতে হবে রুহানি লেভেলে। তো এই ইনভেস্টিগেশন আপনি চালাবেন কীভাবে? ইবাদতের থ্রুতে। আপনি ইবাদতের পরে প্রত্যেকবার আল্লাহর কাছে দোয়া করবেন, রাত্রে শোয়ার আগে বারবার দোয়া করবেন, বারবার ওদের ব্যাপারে জানার জন্য চিন্তা ভাবনা করবেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিজ্ঞানী, তারা কিন্তু চিন্তা করার মাধ্যমে কিন্তু তাদের সমস্যা সমাধান করে। কীভাবে? কারণ চিন্তা করলে তারা নলেজ পায়। নলেজ কে দেয়? শয়তানেও দেয়, মাঝে মাঝে ফেরেশতারাও দেয়। ওই নলেজ আমরা কিন্তু পাই সবাই, নলেজের বাইরে কেউ নাই। জ্ঞান সবাই পায়। কোত্থেকে আসে? ওই যে বললাম, কখনো ডেভিল দেয়, কখনো ফেরেশতা দেয়। তো আপনি যখন চিন্তা করবেন, আপনি বারবার দোয়া করবেন, ইস্তেখারা করবেন, এবং আল্লাহই আপনার অন্তরের ভেতরে বিশ্বাস জন্মায় দেবে যে না, সে সুস্থ না অসুস্থ। মানে আল্লাহই আপনার ভেতরে ওই শক্তিটা দিয়ে দিবে বোঝার। কিন্তু তার আগে তো শর্ত আছে। শর্ত হলো কি, মানুষ হওয়া লাগবে তো ভাই। আমি যদি সারাদিন মানুষের ক্ষতি করে বেড়াই, তাহলে আমাকে দিয়ে কি রুহানি লেভেলে কোনো খোঁজ বের করা সম্ভব? কিন্তু আল্লাহ চাইলে সেটা সম্ভব। আল্লাহ কার তাকদিরে কি লিখে রাখছেন তাই তো তিনিই তো জানেন, অন্য কেউ জানে না। তখন আপনি মনে করুন যে আপনি ওই সমস্যাগুলোকে ডিটেক্ট করতে পারবেন, যেভাবে বললাম রুহানি লেভেলে তদন্ত চালা যেতে থাকবেন। এই জন্য ইবাদতের বাইরে কোনো অপশন নাই। আর ওই যে অনেকে মনে করেন যে ওই যে চিল্লার পর্বটা, যখন চিল্লা এক্সপ্লেন করলাম, হয়তো দু একজনে ভুল বুঝছেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি ওই কথাটা, যে ধরেন যে ফালাক নাসের চিল্লা আপনি করলেন, মানে ওইটা উদাহরণস্বরূপ বলছি। আমি বলতেছি যে ফালাক নাসের চিল্লা করেন, এটা বলি নাই। তো যখন আমল করবেন, রাতে তাহাজ্জুদ পড়বেন, অটোমেটিক্যালি সব ধীরে 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 সব বুঝতে পারবেন। কিচ্ছু কারও আর বোঝানো রাখবেন না আপনাকে। রাতে ইবাদত করেন, নামাজে দাঁড়ান, দেখবেন সব পরিবর্তন লাগে। ইভেন চোখ বন্ধ অবস্থাও মনে হবে যে আকাশ দেখতে পাচ্ছেন। বিশ্বাস করেন, তারাগুলো দেখতে পাচ্ছেন কোন জায়গায় উল্কা পড়ছে, কোন জায়গা থেকে কি নড়াচড়া করে আকাশে দেখতে পাবেন। ওই ইবাদতই সব করে আমাদের জন্য, যে ইবাদত করার সময় আসলে আমাদের হাতে নাই এখন আর।
তো এটা আর কি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওই যে আমি আবারও বলি, সাংঘর্ষিক মনে হতে পারে কথা, কারণ অনেক কথা বুঝছি তো। আপনাদের জন্য কথাটা আবার রিপিট করি। ইস্যু ইস্যু মনে হচ্ছে যে মেজাজ খিটখিটে, পেটে ব্যথা, এটা সেটা, মানে এগুলো ডায়াগনোসিস করান আগে এবং ওষুধ খান। সমস্যা যদি মনে হয় তারপরও কাটে নাই, তখন আপনি ইস্তেখারা করেন বা এমন কারোর কাছে যান যার রেপুটেশন ভালো। কখনো কারোর কোনো কিছু দেখে সেখানে দৌড় দেওয়া যায় না। কেন জানেন? তাহলে অন্তত আমি নিজে আমার নিজের মার্কেটিং করতাম নি বলেন? করতাম না? আমি তো করিনি। তো যারা করে না, যারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করে, ম্যাক্সিমাম লোকের কাছে যাওয়ার চেষ্টা করেন বা যাদের রেপুটেশন ভালো। কারণ অনেক সময় হয় কি যে আমার কাছে এরকম লোকও আসে যে সে আসছে, তারপরে সে তার দুলাভাইকে নিয়ে আসছে, তারপর তার দুলাভাই আবার তার এক আত্মীয় নিয়ে আসছে, তার সেই আত্মীয় আবার তার আরেক আত্মীয় নিয়ে আসছে, মানে চেইন আর কি। তো এরকম রেফারেন্স হলে ভালো, সেই রেফারেন্সে যাবেন। এবং হ্যাঁ, খরচ হয় বলতে কি কিছু জিনিস দরকার পড়ে, এবং কিছু জিনিস যখন দরকার পড়ে সেই কিছু জিনিসের বাইরেও আপনার যে নিজের পরিশ্রম থাকে না, গাড়ি ভাড়া কি আপনি আপনার নিজের পকেট থেকে দিবেন নাকি? এবং শরীরে একটা পরিশ্রম থাকে, মানসিকতার একটা পরিশ্রম থাকে, সময়ের একটা দাম থাকে, যে আমি আপনার পেছনে 5 ঘন্টা সময় ব্যয় করতেছি, তো আমার 5 ঘন্টার কোনো দাম নাই। তো এটাই আর কি। তখন মনে করেন যে এরকম। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি মোটামুটি কার কাছ থেকে কীরকম টাকা পয়সা নিতাম, তো আমি ওই সময় কি কাজ ছাড়ার আগ পর্যন্ত আমার এরকমও ছিল যে খরচ হতো 2,000 ছিল কোনো কাজে, আবার কোনো কাজে ছিল খরচ অনেক। যেমন মনে করুন যে পীরের কথা বলছিলাম, মনে আছে? তো আমি আবার ওইটা ব্র্যাকেটে লিখে পর আবার কাইটে দিয়েছিলাম মেইল থেকে, যাতে আলিফ বাবা ওইটা পড়ে না ফেলে। তো ওই সময় 69,000 টাকার মতো খরচ হয়েছিল কিন্তু ওই পীরের। আর এর বাইরেও অনেক জায়গায় কোনো সময় একটা ফ্যামিলির কাজে কত 90-92 হাজার টাকা খরচ হয়। কারণ কাজের উপর নির্ভর করে কাজটা কি আর কাজের সেভারিটি কি, মানে এটা মানে মানে এটা পিক অবস্থায় কি সেটার উপর নির্ভর করে। তো আমার অ্যাভারেজ খরচ আসতো 5,000-6,000, যে কোনো লোকের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে অ্যাভারেজ আসতো 5,000-6,000 ম্যাক্সিমাম। মানে এরকম হাই লেভেলের না গেলে ম্যাক্সিমাম কোনো সময় 10,000 টাকা আসতো খরচ, বা 9,000, এরকম সামথিং লেভেলের খরচ আসতো। তো এই আর কি, মানে আমার কথা আমি এইভাবে বললাম। এবং মানে আমি অবাক হই এই জন্য, কেউ যদি 2-3 লাখ টাকা নিয়ে কাজ করে এটা তার ব্যাপার, ওতে আমার কোনো কিছু যায় আসে না। মানে আমি আমার কথা বললাম, মানে আমি আর কি অবাক হই যে এইটা করে দিলাম, ওইটা করে দিলাম, জবাই করে দিলাম, মরে গেল। আমি খুব কষ্ট পাই। আবার কোন জায়গায় দেখলাম এক লোক, ওই যে বললাম না যে কথায় কথায় মানুষ একটু ভুলভাল বলে, আমিও তো ভুলভাল বলতে পারি, হয়তো উনি ভুলভাল বলেছেন, কিন্তু কথাগুলো না পরে একটু খারাপ শোনা যায়। যে ফেরেশতা তাদের কথা শুনে তাদের কথা মতো কাজ করে। ভাই, ফেরেশতা হইতেছে আল্লাহর বান্দা, তার গোলাম। ও আল্লাহর হুকুমে কাজ করে, কোনো মানুষের হিসেবে কাজ করে না। মানুষের ওই অ্যাবিলিটি নাই যে ফেরেশতা মানে মানুষে ডাক দিল, ফেরেশতা উড়ে আইসা তার কাজ করে দিল। ফালতু কথা হচ্ছে। এখন স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে কি ঢালাভাবে সবকিছুকে আমি অস্বীকার করতে বলতেছি আপনাদেরকে, অথবা তারা যা বলে সেটা সেই কি ঢালাভাবে কি সবই অস্বীকার করার মতো? ওইটা তো না। মানে ব্যাপার হচ্ছে যে কমন সেন্সকে ব্যবহার করা। মানে এই ক্ষেত্রে আমি বলতে চাই যে কমন সেন্সটা ব্যবহার করবেন, যে মেডিসিনটা সেখানে কোনো রোল প্লে করতে পারে কিনা আগে সেটা দেখেন। এবং যদি মনে হয় যে মেডিসিন রোল প্লে করবে না, তাহলে তাকে ঝাড়ফুঁক দিবেন, ব্যাস। ইনফেকশন কোথায় সেটাকে বের করার চেষ্টা করবেন। ইনফেকশন বের না করলে রোগ বারবার ফেরত আসবে। ইনফেকশন কি, সেটা হচ্ছে সমস্যার গোড়া। তো সমস্যার গোড়া খুঁজে বের করবেন। ব্যাপারটা আর কি এরকম। এবং অনেক সময় কিছু ক্ষেত্রে হয় কি যে রোগীরা খুব ভালোভাবে ডিপলি, মানে এখন পজিশনের ক্ষেত্রে বলছি, রোগীরা ভালোভাবে ডিপলি ওই চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যায়। তারা ইভেন নিজের চোখে দেখতে পায় কি হয়, কোথায় হয়, কীভাবে হয়।
তো যদি ওইরকম নিজের চোখে যদি সে দেখতে পায়, তাহলে সেই দেখার জায়গাটা খোঁজার চেষ্টা করবেন, পেয়ে যাবেন। তো আজকে আমি এই জন্য এই কথাগুলো বললাম যে আমি আমি খুবই ইরিটেট ফিল করি, মানে লোকগুলো এই সমস্ত কাজ কারবার দেখলে খুব হাসিও আসে আমার। এখন আপনি বলতে পারেন যে তারা যেরকম হারকাতগুলো করে, যে চিল্লাপাল্লা, বরের মুভমেন্ট, এটা সেটা, দেখেন আমি ওইটাকে ঢালাভাবে অস্বীকার করব না, ঢালাভাবে অস্বীকার করবো না যে জিন জাদু করলেই, মানে ওই সময় ঝাড়ফুঁক দিলেই ঠিক হয়ে যাচ্ছে, না। আমি এটা অস্বীকার করতেছি না, আবার অস্বীকার করতেছিও। এটা জাস্ট একটা ট্রিক। আপনি একটা পাগল যে পাগলামি করতেছে, তাকে আপনি বুঝায় শান্ত করতে তো 1 ঘন্টা সময় লাগতে পারে আপনার। তাতে বুঝায় তো তাকে শান্ত করছেন, এবং তাকে বুঝাইলেন, মানে এই সেন্সে বলতেছি যে আচ্ছা তোমার উপর থেকে সব কিছু এখন সরে গেছে, তুমি শান্ত হও, সব সরে গেছে, কোনো কিছু নাই, তুমি চলে গেছো তো, চলে যাবো তো, যাও যাও যাও, নেলে মেরে ফেলামো, ঠিক আছে যাও, গেছে গা। আবার সমস্যা 2 ঘন্টা পরে ব্যাক করবে, আবার সমস্যা 2 দিন পরে ব্যাক করবে। তো সে তো একবার চলে গেছে, তাহলে তো সে আবার রিটার্ন আসলো কেন? আমরা তো পেছনের কথাগুলো দেখি না, পেছনের ব্যাপারে তো আর জানি না আমরা। এই জন্যই আর কি বলি, আমি দেখি আমি বুঝি যে, ওই যে বললাম না, মনে আছে আমি যে একজন আমারই পরিচিত ব্যক্তির কথা বলতেছিলাম, যে বলতেছিল চিল্লায়া যে ভাই তুমি ধরতে পারো নাই সমস্যা, তুমি ধরতেই পারো নাই, সমস্যা আছে। এবার মজার কথা বলি, শোনেন, ছেলে কিন্তু এখন একদম নর্মাল। এবং কিসের বিনিময়ে নর্মাল জানেন? আইডিয়া করেন। অবশ্য আমি অবশ্য আরো একটু 1 ধাপ আগে গেছিলাম ওর সমস্যার সমাধান করার জন্য। আমি বলছিলাম যে বিয়ে দিয়ে দেন, তো একদম রাজি না, বিয়ে দিবে না। 20 বছর বয়স তো হয়েছে, বলা যায় না বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে খাওয়াবে কি, ওই একই নেগেটিভ। তো আমার ফার্স্টে মনে হয়েছে যে বিয়ে শাদী করার জন্য মনে হয় পাগলামি শুরু করছে, কিন্তু এখন তো মেইন পাগলামির গোড়া কোন জায়গায় সেটা আমি জানতে পারছি। এখন তাদের হিসেবে তার ছেলে সুস্থ, ওই শেষ ব্যক্তি যিনি চিকিৎসা করছেন 53,000 টাকা নাকি নিছেন, এবং ওই চিকিৎসার পর থেকে সে সুস্থ। তখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে ছেলে, মানে ওনার পিছনে 53,000 টাকা খরচ করা লাভ কি? ছেলের পিছনে তো 1,50,000 টাকা খরচ করা লাগলো, আলটিমেটলি আইফোনই সব কিছু, ঠিক আছে না হিসাব? তো আইফোন আসছে, ব্যাস তার সমস্যার সমাধান হয়ে গেছে। এটা ছিল জিন, এটা ছিল তার জিন। তো এটাই আমি আপনাকে বললাম যে ইভেন এক মহিলাও, ঘটনা আমি আপনাদেরকে বলছিলাম। তো এটাই আর কি, মানে এই ব্যাপারগুলো বুঝতে হবে যে একটা মানুষ আসলে তখন কি করছে না করছে সেটা সেটা অবজার্ভ করার অ্যাবিলিটি সবার নাই। হ্যাঁ, আমি যে ধোকা খাই না এমন তো না, আমি অহরহ ধোকা খাইছি, এটা স্বাভাবিক, আমি মানুষ, মানুষকে ধোকা দিবে তো মানুষই। আমি কি ফেরেশতা নাকি যে আমি পুরোপুরি ডিটেক্ট করতে পারবো সব জায়গায় কি হয় না হয়? বোকা তো আমিও হই, বোকা একবার রাস্তাঘাটে হইছি আমি, আমার মনে আছে তো, আমার মনে আছে যে তৃতীয় লঙ্গের লোক 10 টাকার বদলে আরো 10 টাকা নিছে, আরো 10 টাকা নিছে, আরো 10 টাকা নিছে, আরো পরে লাস্টে টোটাল 90 টাকা গেছে। মানে সে আমাকে কথার জ্বালা ফেলে দিছে। এখন আমি তো আসলে তার সাথে বেশি ইয়ে করতে যেতেছিলাম না, কিন্তু ওই যে কথার জ্বালে রিজন কি, যে আমি তার সাথে ইন্টারাকশনে আমি ইউজড না, এর জন্য। কিন্তু এরপরে আবার আর কেউ আমার সাথে এখন আর কিছু করতে পারে না, আমিও ডাবল। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনসিডেন্ট থেকে মানুষ শিখে, আপনিও শিখবেন, আমিও শিখবো, এটাই আর কি। তো এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলোর রিজন হচ্ছে একটাই, কিছু জিনিস দেখি, এই কিছু জিনিসের বিরুদ্ধে কথা বলি, বিরুদ্ধে কথা বলা লাগে, ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না কখনো, এটা আমার স্বভাব না। জিনিসটা যেটা হচ্ছে সেটা হয়তো সে ব্যক্তি নিজেও জানেন না, কারণ তার নিজের হয়তো জানার অ্যাবিলিটি কম। যেমন আমার অনেক ব্যাপারে জ্ঞান নেই। আপনি যদি এই মুহূর্তে আমাকে অর্থনীতির শিখান, আমি কিছু বুঝবো না, কিন্তু আমি যেটা বুঝি সেটা বুঝি অর্থনীতির। তো ওই সেম জিনিস আপনি যদি আমাকে জিওমেট্রি শেখাতে চান, আমি কিছু বুঝবো না ভাই, কিন্তু আমি এইখানে এক্সপার্ট। এইখানে এই ব্যাপারে আমরা ক খ বোঝাতে পারবেন না,
আমি যেটা বুঝি এটাই সত্য। তো এই জন্যই আর কি এই কথাগুলো বললাম। তো ওই যে বললাম প্রশ্ন আসতে পারে, আমি ঢালাওভাবে কিন্তু কোনো কিছু অস্বীকার করি না। আমার কথা হচ্ছে যে আমরা একটা ইনসিডেন্ট দেখি, একটা ইনসিডেন্টের একটা পোর্শন দেখি, টোটাল ইনসিডেন্টের পরবর্তী পোর্শন আমরা দেখি না, জানিও না। এই জন্যই রিয়েল লাইফে যখন ঘটনাগুলো ঘটে না, তখন দেখবেন যে বাড়ি বন্ধ করেও লাভ হয় না, কোনো লাভ হয় না। এতে শুনবেন যে বাড়ি বন্ধ করা হয়, এটা করা হয়, ওইটা করা হয়, অনেক কিছু। এবং আগের আমলে অনেক ধরনের ঘটনা ঘটতো, বিপজ্জনক ঘটনা প্রচুর ঘটতো। ওইরকম বিপজ্জনক ঘটনা কিন্তু এখন কমে গেছে। রীতিমতো রাতের বেলা এসে এনটিটি মানুষ মেরে চলে যেত, মানুষ মেরে মানুষের অবস্থা এত খারাপ করে চলে যেত। কোনো কোনো এনটিটি মানুষকে মানে কল্লাই আলাদা করে ফেলে যেত, হাত পা ছিঁড়ে আলাদা করে ফেলে যেত। আজকে থেকে 20-30 বছর আগে, বেশি দিন না, যদি হিসাব করেন আপনি, ঘটনা আছে আমার কাছে। মানুষজন এসব বলছে আমাকে যে ভাই আমার দাদারা বা আমার নানারা বা আমার মামাদের সাথে এরকম ঘটনা করছে, মানে ভয়ঙ্কর মৃত্যু, যেটা মানুষের দ্বারা সম্ভব না। তো তারপরও তো কিন্তু এখন কিন্তু ওইরকম পজিশনের ঘটনা ঘটবে না। কি কি বলি, সরি, এখন এনটিটি করে কি জানেন, আপনার আমার পেছনে বসে থাকে, ছুরিটা টাইম মতন নেওয়া হবে, ব্যাস ছুরি দিয়ে কয়েকটা পোচ, শেষ। রিজন কি জানেন, আপনি তার জানেন না যে কীভাবে ব্লিডিং বন্ধ করবেন। ইভেন পেটের ভেতরে যদি ছুরি ঢুকায় দেয় কেউ, পেটের তো অন্ত্র আছে, এইটা আছে সেটা আছে, এগুলো কেটে ভিতরে ব্লিডিং হতে শুরু করবে। আপনি অপারেশন করতে করতে তো দেরি আছে, মেডিকেলে নিতে নিতে তো লোক মারা যায়, ব্লাড লস হয়। এটা তো সিনেমা না যে মেডিকেলে দৌড়ে নিয়ে গেলাম সাথে সাথে অপারেশন শুরু, না ভাই। আপনার পেট কাইটে কি অপারেশন করবে না যাই না ডাক্তার, এটা হচ্ছে লজিক। দেখবেন যে বাবা ছেলেকে মেরে ফেলছে, ছেলে বাবাকে মেরে ফেলছে, মা ছেলেকে মেরে ফেলছে, ছেলে মাকে মেরে ফেলছে, মানে সন্তান, তারপর ভাই ভাই, অমুক তমুক সুমুক সুমুক। আপনি প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে দেখবেন যে সিধা ক্লিয়ার কাট পজিশন দেখা যায়। আপনি কখনো হত্যাকারীকে হত্যা করার সময় দেখছেন ভালোভাবে? দেখলে বুঝবেন যে তো মানুষই মনে হয় না। আমি বলতেছি না যে এই কারণে তো সে আবার নির্দোষ, না, আমি এটা বলতেছি না, আমি এটা বলতেছি না যে সেই খুনি নির্দোষ, আমি এটা কখনো বলবো না। সে পজেস্ট অবস্থায় খুন করুক বা যে অবস্থায় খুন করুক না কেন, সে খুনি, এটা সিধা কথা। নইলে কিন্তু একজন সাধারণ মানুষ যে পজিশনে ভান ধরে কিন্তু তার যে কোনো শত্রুকে মেরে বলতে পারে যে আমাকে জিনে ধরছিল, এই জন্য এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। কিন্তু আপনি প্রত্যেকটা হত্যাকারীর অবস্থাটা দেখেন, তাদের আগ মুহূর্ত দেখেন, এদেরকে কোনো মতেই সাধারণ মানুষ মনে হবে না ওই সময়। একজন সাধারণ মানুষ যদি তার দ্বারা একটা ভুল হয়, সে ওইখান থেকে পালায় যায়, এটা তো সত্য, এটা তো সত্য। কিন্তু সে ভুলটা রিয়েলাইজ করে তো অনেক দেরিতে, ভুলটা সে রিয়েলাইজ করে অনেক দেরিতে। তার মানে আবার এই না যে ওই মানে সে পজেসড, না না না, পজেশন যার ভেতরে রয়েছে সে যদি খুন করেও সে সহজে পালাবে না, সে সহজে পালাবে না। কারণ তার কাজ হচ্ছে ভিকটিমকে দিয়ে ভিকটিমের ওই ক্ষতি করানোর পরে ভিকটিমকে আলটিমেটলি আরও বড় ক্ষতির ভিতরে ফেলা দেওয়া। আর যে অরিজিনালি খুন করে পালায় সে তো অরিজিনালি খুন করে পালাইছে, ও তো পজেসড না। কিন্তু এই জন্যই বলছি যে আপনি কিছু কিছু পজেসড কিলিং দেখেন, আপনি ধরতে পারবেন যে এখানে শয়তানের হাত আছে। এখন ওই কিলিংটা ওই যারা মারলো কাউকে, এখন মূল্যকে তার পেছনে ঘাটলে হয়তো একটা মোটিভ আপনি পাইতে পারেন, তাই না? কিন্তু কেউ যদি দেখবেন যে যে খুনিদের চেহারা কিরকম জানি একদম অদ্ভুত, হয়তো আপনার মনে হয় যে ওরা ড্রাগ এডিক্টেড, এটা সেটা, না না না, পজেসড, ডিমন দ্বারা পজেসড। তো মনে করুন যে আপনার ভেসেল বেশি পাতলা হয়ে গেছে, এই জন্য ভেসেলের উপরে চড়া একদম সহজ, এই জন্য এইভাবে শরীরের উপরে চাপে এবং চেপে যা মন চায় তা করার চেষ্টা করে এবং পারে ওরা। এই যে আমি অনেকগুলো কথা বললাম না, এখানে এলোমেলো কথা, কিন্তু পয়েন্টগুলোকে মিলাই নিয়ে নিজের মতো। এটা বক বক, বক বক কখনো সিরিয়ালে হয় না, ঘটনা একটা
টাইমলাইন মেনটেন করে বলা যায়, আলোচনার কোনো সিরিয়াল নাই। আপনি দেখবেন না যে এখনকার টক শোতে একজন আরেকজনকে ঠেলাঠেলি করে, এই টক শো ঠেলাঠেলির কি কোনো সিরিয়াল আছে? নাই। তো এই বক বক বা এই কী জানি বলে, এই যে আজাইরা প্যাচাল এগুলো কোনো সিরিয়ালই নেই। কিন্তু এইখান থেকে শব্দ বা কোনো না কোনো কিছু আপনাকে কালেক্ট করে নিতে হবে, যেটা আপনার কাজে আসবে। আর ওটা আপনার কাজে আসলে, আমি যদি মরেও যাই, আমি তো মরবো একদিন, আপনার উপকারে আসলে এটার প্রতিদান আল্লাহ আমাকে দিবে ইনশাল্লাহ। এবার কয়েকটা পোস্ট পড়ি। 3টা পোস্ট পড়বো। 3টা পোস্ট আমি আগে থেকে এটা নিজের হাতে রেখেছি, কারণ এখন তার ইদানিং আপনাদের তেমন একটা কথাবার্তা আসে না। স্বাভাবিক, আমরা সবাই নিজেদের লাইফে নিজেরাই ব্যস্ত অনেক, এটা আসলে অদ্ভুত না। তো প্রথম পোস্টটা হচ্ছে আনিকা তামজিদের। তিনি লিখেছেন, নাউডেজ দের ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড অফ ট্যাটুস অ্যান্ড বডি পিয়ার্সিং. People claim to do it for fun, but I believe there is a deeper reality behind these things. মানে আনিকা তার প্রথম প্যারাতে লিখেছেন যে এখন মানে মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি আছে বা একটা ট্রেন্ড চলে যে ট্যাটু বা বডি পিয়ার্স করা, মানে বডির মধ্যে বিভিন্ন জায়গায় ফুটা করে বিভিন্ন ধরনের মানে এটা সেটা পড়া। তো আনিকার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে মানে এটা হয়তো অন্য কোনো মিনিং রাখে। তারপরে প্যারায় তিনি লিখেছেন আর কি, there are some people who have natural birthmarks and symbols by birth. What are the meaning of this? Throughout history, birthmarks, tattoos hold deep meaning to it. What do you think or know about this matter? উনি জিজ্ঞেস করলেন যে বার্থ মার্ক যেটা রয়েছে মানুষের থাকে অনেক সময়, যে জন্মগত দাগ যেগুলো থাকে, তো এইগুলো হিস্টোরিক্যালি এগুলো ম্যাটার, মানে হিস্টোরিক্যালি এই জিনিসগুলোর মিনিং আছে, এটা আসলে সত্যি। কেন বলছি জানেন? অনেক সময় বার্থ মার্কের দরকার পড়ে না, যে মানে তার জন্মগত কোনো দাগ থাকার দরকার বা মার্ক থাকার দরকার, এমন কোনো কিছু থাকে না। যেমন ধরুন যে আমার ক্ষেত্রেই পাঠানো হয়েছিল যাতে ওই স্পেসিফিক ওই বুধবার সবগুলোকে যাতে কিছু করা যেতে পারে, ঠিক আছে? মানে এই নলেজটা ওদের কাছে আসে। ঠিক তেমনি যে মানুষ তো আমাদের জন্ম তো হয়, কিন্তু রুহটা তো আসে, তাই না? আমরা মায়ের পেটে বড় হই, কিন্তু সেই রুহটা না আসলে তো আমরা নড়াচড়া করবো না। সেই শক্তি যদি না আসে, সেই এনার্জি যদি না আসে, এই এনার্জিটা তো আসে এমন এক জায়গা থেকে যে জায়গাটা ঐশ্বরিক, তাই না? তো ঐশ্বরিক জায়গা থেকে যখন এই এনার্জিটা আসে, এবং যদি এই এনার্জির একটা আলাদা কি বলে প্রভাব থাকে, যে সে এই দুনিয়াতে জন্ম নেওয়ার পরে হয় সে হিটলার হয়ে যাবে, হয় সে বারাক ওবামা হয়ে যাবে, নয়তো সে আমি ওয়াহিদ হাসান হয়ে যাব। তো হিটলার হলে কি হবে? সে এত লোক মারবে। বারাক ওবামা হলে সে এত লোক মারবে। আর আমি ওয়াহিদ হাসান হইলে আকাম করব। তিন জিনিস। তো এগুলো হিস্টোরিক্যালি যেমন ম্যাটার ঠিকই করে, ঠিক তেমনি যে এই লোকগুলো যেমন, যদি আপনি সুপার ন্যাচারাল উপায়তে যদি একটু চিন্তা ভাবনা করেন, অনেক সময় এরা ভেসেলও হয়, আবার অনেক সময় এরা ব্রিজও হয়, আর অনেক সময় হয় কি এরা অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি হয়। যেমন আছে দুনিয়াতে অনেক কিছু আছে একদম শেষের দিকে, তো আবার এই যে এখন খারাপও লাগছে, তো চিন্তা ভাবনা করবো যে সামনে আরো মানে বিস্তারিত এই ব্যাপারে যাতে আলাপ করতে পারি। তো তারপরে একটা পোস্ট পড়বো। এখন আমি পোস্ট খুঁজে পাবো অনেক সময় কঠিন হয়ে যায় আমার জন্য, তারপরে পেলাম এই পোস্টে, যে গত সপ্তাহের আগের সপ্তাহে আমি পড়েছিলাম এই অ্যানোনিমাস পার্টিসিপেন্টের একটা পোস্ট। গলা বাবা ভার আসতেছে এখন। তো তিনি লিখেছেন এর পরবর্তীতে, আমি কিছু অংশ বাদ দিয়ে পড়ি, উনি পরবর্তীতে লিখেছেন, ইউ ওয়ার আস্কিং ফর দ্য ফার্স্ট পার্ট, হোয়াট কাইন্ড অফ ফান ডু আই মেক অ্যান্ড হোয়াট ডু আই সি ইন ড্রিমস। মানে আমি তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি মানে উনি কী করতো, কেন করতো, এই ব্যাপারগুলো আর কি উনাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, সেটার রেফারেন্সও উনি এই কথাগুলো বলবেন এখন। Suppose I am watching a horror movie and when I see a gene and I am like, this is not scary at all and the story itself is ridiculous. Then in my dreams I see some entities are trying to exert domination.
showing they are powerful and everything. The thing with me is I do not get scared while watching horror films, and I am like it's all made up, and that's when these things happens. মানে উনি যখন ওই জিনিসটাকে নিয়ে মজা করে না, উনি ওনার ড্রিমের স্টেটেই কিন্তু তখন ওনাকে হয়তো ফান্ডামেন্টালি অ্যাটাক করা হয়। এটা আর কি তখনই যখন উনি এই জিনিসটাকে নিয়ে ফান মনে করেন, বা এই জিনিসটাকে তিনি বিশ্বাস করতে চান না, বা এই জিনিসটাকে তার কাছে মনে হয় যে ইললজিক্যাল। ভাই আমার কাছে ইললজিক্যাল লাগে। একটা মুভির সিন যদি আমার সামনে ইউটিউবের সামনে চলে আসে, বিশ্বাস করেন আমি আপনাকে বলি, শুধু আপনি একা না, আমি আজকে দুপুরবেলা হাসতেছিলাম। কোত্থেকে জানি একটা সিন আসলো, কি জানি এটা ইন্দোনেশিয়ান কোন ফিল্ম কি জানি আল্লাহ জানে, ওখানে ওই যে শর্টে, ইউটিউব শর্টে বেডি নামাজ পড়তেছে, বেডির পিছনে জিনো নামাজ পড়ে না জানি শয়তান নামাজ, এই দিককে আমার হাসি এসে। এটা কি মানে কোন দেশি কালচার এটা আল্লাহ জানে, কি মানে কারে মগা পায়রা কি মনে করে। এই সমস্ত কন্টেন্ট দেখলে তো হাসি আসবে না, কিন্তু ওই 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 হাসিটা উনিও হাসেন, কিন্তু হাসলে হয় কি যে ওনার ড্রিম স্টেজে ওনাকে অ্যাটাক করা হয়। এবং আমি যখন ওনার ওই যে আগের পোস্টটা পড়ি, ওই পোস্ট পড়ার পরে কিন্তু আমার একটা ব্যাপারে একটু কনফার্ম থাকি আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে কিছু তো আছে ওনার অ্যাবিলিটি, কিছু তো অ্যাবিলিটি আছে যেটা এখন পর্যন্ত আনলক হয় নাই, বা আনলক হইতেও সময় লাগবে অনেক, অথবা আনলক হয়ে গেছে উনি টের পাচ্ছে না। তিনটা পসিবিলিটি যে কোনো একটা পসিবিলিটি সম্ভব। নইলে উনি কিন্তু মানে কি জানি উনি যখন তাকায়, মানে যে উনার আগের পোস্ট যখন আমি পড়েছিলাম তখন উনি মেনশন করেছিল যে উনি যদি মানে ইচ্ছা করে, উনি যদি মানে ওই রকম আর কি একটা পেইন থেকে যদি উনি বলে যে তোমার তো মানে ওর একটা কিছু হোক, তখন ওটা হইতো ওনার, মানে মাস লেভেলে বা বড় লেভেলে না। তো এটা তো আর এমনি এমনি হয় না, এগুলো তো আর এমনি এমনি পয়দা হয় না, বা এই শক্তিগুলো বা এই যে এই অ্যাবিলিটিগুলো তারা এমনি এমনি আসে না। তো এই কারণেই আমি এখন কনফার্ম হতে পারি যে ওনার একটা অ্যাবিলিটি তো অবশ্যই রয়েছে, যে অ্যাবিলিটিটা ওই জায়গায় কানেক্টেড। এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত ওনার আশপাশে কোনো জিনিস ভিড়তে পারে না, কিন্তু ভেড়ার চেষ্টা করতেছে, অ্যাবিলিটিটাকে নষ্ট করার জন্য হোক বা অ্যাবিলিটিকে ফার্দার এনহান্স করার জন্য হোক, যে কোনো পসিবিলিটি সম্ভবত যে মক করেন উনি, এই মকিংটাই হয়তো বোঝা যায়, এই তুই এগুলো নিয়ে ফাইজলামি করবি না, এটাই হয়তো বোঝায় আর কি। কিন্তু অ্যাকচুয়ালি কথা তো সত্য যে ওইরকম সিন দেখলে আমি নিজেই হাসমো, ব্যাপারটা আর কি এরকম। তারপরে উনি লিখেছেন দেয়ার ওয়ার ইনস্ট্যান্স, এটা কি উচ্চারণটা কি আমি তো বুঝলাম না। দেয়ার ওয়ার ইনস্ট্যান্স বিফোর ওয়েন আই হ্যাড স্লিপ প্যারালাইসিস, মানে এর আগে ওনার আর কি মানে বোবা ধরার মতো কন্ডিশন, এই যে এখন ক্লিয়ার হয়ে গেল, এই পরের লাইন পড়ার পরে তো আরও ক্লিয়ার হয়ে গেল যে বোবা ধরবে কেন ওনাকে। তার মানে দের ইজ সামান ওনার আশপাশে, কেউ তো আছে আশপাশে যে ঘটনাগুলো ঘটনার পিছনে রিজন হতে পারে, আবার নাও হতে পারে। To add to this, sometimes I see dreams which feel true. Once I remember seeing a dream where I hugged someone and it felt so real as if I was hugging them in real. এটা সম্ভব, আসলে সম্ভব। ড্রিম স্টেজে না আপনি এমনভাবে ফিল করবেন যে এটা জাস্ট হ্যাপেন, এটা হয়ে গেছে, মানে একেবারে রিয়েল, 100% না, মানে কয়েক হাজার % রিয়েল, এরকম এতটা ফিলিং আসে। আপনি জড়িয়ে ধরছেন, আমি হ্যান্ডশেক করছি, জড়ায় ধরছি, আমি ঘুম থেকে ওঠার পর আমি সে ফিলটা পেয়েছি। ইভেন আমি কান্না করতে করতে যখন ড্রিম স্টেজে কান্না করছি, আমি জাস্ট কান্না করতে করতে ঘুম থেকে করছি, চোখ দিয়ে পানি যেভাবে পড়তেছিল ওইভাবেই। ইভেন আমি ড্রিম স্টেজে একবার পানির ভিতরে পড়ে গেছিলাম, আমার মনে আছে। আমি ওইখানে হাঁপড় করতেছি, সাঁতার না হাঁপড়, মানে আমি জানি না এটা কীভাবে বোঝাবো না আপনাদেরকে। মেনলি আমার নাক মুখ দিয়ে পানি ঢুকতেছে এবং আমি সেই পানি বের করার চেষ্টা করতেছি, বাট আমি মুভ করতে পারতেছি না, কেউ আমাকে মানে আমার মুখ সহ যাতে ধরে রাখছে। তো আমি ওই কন্ডিশনে আমার যখন ঘুম ভাঙছে তখনও সেম মনে হচ্ছে যে পানি আমার নাক মুখ দিয়ে ঢুকতেছে আর বেরোইতেছে। আমি ওইটা বসার সময় আমার মনে হচ্ছে যে পানির ভিতরেই, মানে এটা এতটা রিয়েল হয় এই ফিলিংটা। তো যখন আপনার নাকের ভেতরে পানি ঢুকে গেলে যে অস্বস্তিটা আপনি অনুভব করবেন, আমি তো ঘুম থেকে ওঠার পরে সেই অস্বস্তিই পাচ্ছিলাম। এটা কীভাবে হয়? ফর দ্য সেকেন্ড বাট ওয়েন আই ক্যাজুয়ালি লুক অ্যাট সামওয়ান ফর নো রিজন, মানে ওনাকে যে জিজ্ঞেস করেছিলাম না তাকালে কি হয়, বা উনি যদি ফিল করে বা ওর যদি একটা কিছু হয়, ওইরকম রিলেটেড যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর উনি লিখেছেন আর কি।
But the second part, when I casually look at someone for no reasons, they mostly get hurt, like no major injuries, just minor ones. I remember one incident. I was looking at someone, and then I saw that person maybe got hurt in their feet. তারপরে উনি লিখেছেন, back when I was in 7th grade, I used to have এটা উচ্চারণ কি এফিনি কিনা আল্লাহ জানে. Like whenever I had an issue, I could feel someone was guiding me. Although I don't feel that now, it's somehow stopped. এই তো মানে ক্লাস 7-এ থাকতে ফিল করছেন উনি, ওনার এই শেষের প্যারাতে পুরোপুরি ক্লিয়ার. এই যে আমি কিন্তু পোস্ট পড়ি নাই আপনার, আমি তখন যদি পড়তাম তাহলে আমার কাছে রেডিমেড উত্তর থাকতো. এই যে আমি সবার সামনে পোস্ট পড়তে পড়তে উত্তর দিচ্ছে, এইবার ক্লিয়ার হয়ে গেছে. আপনি ফিল করছেন আপনি 7-এ থাকা অবস্থায় কেউ আপনাকে গাইড করে, এবং এই গাইড যে করে সেই হয়তো এখন আশপাশে এক্সিস্টেন্সটা মেনটেন করে রাখছে, সেটা আপনি টের পাচ্ছেন না. ডিউটি যে বললাম না, যা যত আমরা বড় হতে থাকি তত আমাদের সব কিছু আমরা শেষ করতে থাকি ভেতরে ভেতরে অটোমেটিকই, কারণ দুনিয়া সেই লেভেল এখন আর নাই. তো এই যে উপরে যে কথাগুলো আপনাকে স্বপ্নে যে দাবরানি দেয় যে এটা নিয়ে মজা করবি না, এটা সম্ভবত সেই 7th গ্রেডে যে আপনার সাথে ছিল সে হতে পারে বা অন্য কেউ, যার এক্সিস্টেন্স আপনি এখনও রিয়েলি টের পাচ্ছেন না, কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ. আর ওই যে যখন আমি জিজ্ঞেস করেছিলাম ওই যে মাইনর যে টাচ বা মাইনর আঘাত যে তারা পায়, আমার মনে হয় যে এটা ইনস্ট্যান্ট ঘটে, যেহেতু এটার উত্তর না দেই থাক, এইটার উত্তর দেব না. আমি জানি এটা কেন হয়, এটার উত্তর দেব না. এটার উত্তর দিলে সমস্যা আছে, আশা করি বুঝবেন, সব ভালোর জন্যই বললাম. তো আবির ভাইয়ের একটা বড় পোস্ট আছে, ওই বড় পোস্টটা আমি পড়ি. ওনার প্রথম প্রশ্ন হচ্ছে, এন্টিটিতে ফিজিক্যাল বডি নেই, তারা কি রেডিয়েশনের মতো কোনো স্টেজে থাকে? ওরা রেডিয়েশন বলতে কি, ওরা তো চোখের সামনেই থাকে আমাদের আপনাদের, মানে ডাইমেনশনের এই পাশ ওই পাশ, এবং যারা ডাইমেনশন এই পাশ মানে আমাদের সাথে আবার যারা আছে, তারা যে রেডিয়েশন এরকমও না. রেডিয়েশন কিন্তু দেয়াল ভেদ করে যেতে পারে, এটা সত্যি কথা, এবং ওরাও কিন্তু চাইলে দেয়াল ভেদ করতে পারে, কিন্তু সবার পক্ষে আবার সেটা সম্ভব না ভেদ করা. তো তারা যখন আশেপাশে থাকবে, সে যদি চায় যে আপনি টের পান তাহলে আপনি টের পাবেন, আর যদি সে চায় আপনি টের পাবেন না তাহলে টের পাবেন না. মানে ওরা যে রেডিয়েশনের স্টেজে থাকে এইটা না, বাট আমি এটাকে এভাবে বলতে পারি, ওরা আলোর লেভেলে থাকে, লাইটের লেভেলে থাকে, কারণ লাইটটা ফাস্ট ট্রাভেল করতে পারে, তাই না? সবচেয়ে বেশি দ্রুত গতিতে যেতে পারে আলো, বাতাস না. তো ওরা ম্যাক্সিমাম যারা শক্তিশালী তারা বাতাসে মানে আলোর লেভেলেই থাকে, এবং আপনার আশপাশে যদি থাকেও তো আপনি দেখুন, আমি তো আসলে তাদের ফিজিক্যালি ওইভাবে দেখি না, আমি সবসময় তাদের আপার ভিউটাই দেখি, উপরের ভিউটাই দেখি, আমি কখনো নিচের দিকে তাকাই না, আজ পর্যন্ত তাকাই না, কেউ জিজ্ঞেস করার পরেও তাকাই না, এটা আমার ভিতরে নাই. তো আপনি যখন যে ফেসটা দেখতেছেন ওই ফেসটা হয়তো ওই সময় আপনাকে দেখানো হচ্ছে, তো এর বাইরে আশপাশে এক্সিস্ট করে অনেক সময় দেখাই যায় না, কারণ সে ওই জায়গায় মিলে আছে বাতাসের ভেতরে বা অনুপরমাণুতে মিলে আছে তখন. তো ওনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিটি নতুন প্রজন্মের সাথে সাথে কি এন্টিটিদের শক্তি কমতে থাকে? যেমন ইফরিতের বংশধর রাস ইফরিত হয় না ভাই. দেখুন, ইফরিত জিনিসটাই অন্য রকম, এইটা যেমন তেমন জিনিস না. এই যে সেরাকের ঘটনা আজকে শেষ হবে, একটু পরে শুনবেন জিনিসটা কি. তো এরা আসলে থাকলে আসলেই আমরা শান্তিতে থাকতে পারতাম না, এটা ম্যান্ডেটরি. তো আল্লাহ রাসূল তার দুনিয়াতে আসার যখন সময় হয়ে গেছে, ওই সময়ই তিনি আকাশপথের রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে এরা খবর চুরি করতে না পারে. উল্কা সাজায় রাখা হয়েছে আরও আগে থেকে, আরও বহু আগে থেকেই, বিশেষ করে আরও বহু আগে থেকেই. মনে করেন যে আল্লাহ রাসূল আসবে তারও 500-600 বছর আগে থেকেই মানে সিস্টেম করে দেওয়া, এবার তোদের জন্য উল্কা রেডি, তোরা আর এসে খবর নিতে পারবি না, তোরা বহু ক্যাচার লাগাইছিস. তো ইফরিতরাই মূলত ক্যাচারগুলো লাগাইতো, বুঝছো, মানে হেভি শক্তি রয়েছে. সেরাকে ঘটনা শুনলে বুঝতে পারবেন, কিন্তু পরবর্তী জেনারেশনের শক্তি অবভিয়াসলি আসলে পাবেন না. মনে করুন যে এক বাঘ যদি মানে 10টা বাঘের সাথে মারামারি করতে পারে, তার ছেলে যে ওইটা পারবে তা তো আসলে সম্ভব না. আবার কোনো সময় বাপের সাথে ছেলে বা মেয়েরা অনেক বেশি পাওয়ারফুল হয়, এটা আসলে
ওইভাবে আসলে বলা টাফ। ওনার 3 নম্বর প্রশ্ন হচ্ছে এন্টিটিরা কি যত বয়স্ক হয় তত তাদের শক্তি বৃদ্ধি পায়? হ্যাঁ, এদের মূল শক্তিতে বয়সের সাথে এরা যত বেশি সময় কাটাবে দুনিয়াতে, যত বেশি টাইম পাবে, তত বেশি এরা এনার্জি অ্যাবজর্ব করবে, তত বেশি রেডিয়েশন এরা নিজেদের ভিতরে অ্যাবজর্ব করবে। বিশেষ করে তারা নক্ষত্রগুলোর সাথে তাদের কানেকশন অনেক বেশি, নক্ষত্র থেকে তারা শক্তি পায়। তো মনে করুন যে এই শক্তিগুলো, তার মানে এই না যে নক্ষত্রের ভিতরে যা ডুবে বসে থাকে, এটা সম্ভব না। নক্ষত্র থেকে তো একটা রেডিয়েশন আসে, ওই রেডিয়েশন থেকে তারা শক্তি পায়। তো যত সময় যাবে তত বেশি শক্তি ভিতরে মানে ভিতরে জমতে থাকবে, সেটা তার শক্তি বাড়াতে থাকবে। মানে এদের বয়সের সাথে সাথে এদের পাওয়ারের লেভেল ইনক্রিজ হতে থাকে, মানে একটা মানে এমন একটা পর্যায়ে যা পৌঁছা যায়। তো তার 4 নম্বর প্রশ্ন হচ্ছে এন্টিটিদের শক্তি বৃদ্ধি হয় কীভাবে? তাদের তো ফিজিক্যাল বডি নেই, তাহলে শক্তি বৃদ্ধি মানে কি নিউক্লিয়ার শক্তি বৃদ্ধির মতো? হ্যাঁ, আপনি তো ধরে ফেলছেন ভাই। এই যে নিউক্লিয়ার ফিউশনটা কিন্তু আমরা চোখে দেখি না, দেখি যেমন বিদ্যুৎকে আমরা চোখে দেখি না, বা জিনিসটা এক্সিস্ট করে। আমরা যে বজ্রপাত হইতে দেখি সেটাকে আমরা একটা লাইটনিং বোল্ট নিচে নামতে পড়তে দেখি, কিন্তু সেটা এনার্জি সম্পর্কে আমার ধারণা নাই, তাই না? এটা আর কি এরকমই, তাদের শক্তিটা আর কি এই লেভেলে। কিন্তু তাদের শক্তি যদি ফিজিক্যাল লেভেলে থাকতো তাহলে কিন্তু তারা একটা সর উল্টায় ফেলাই দিতে পারতো। এই ফিজিক্যাল লেভেলের শক্তি বা ইফরিদের হাতে ছিল, অন্য কারো হাতে তেমন ছিল না। তো ফিজিক্যাল লেভেলের শক্তি রয়েছে, কিন্তু সেই শক্তি ব্যবহার করার পরে আবার সেই শক্তিটা তাদের আবার পরে গ্যাদার করতেও সময় লাগে। যেমন মনে করুন যে আপনি চাইলেই আজকে বন্দুক চালাতে পারবেন না, কয়েকদিন আপনি টানা মেশিন গান চালাইলে আপনার কান বয়রা হয়ে যাবে, আপনার শরীরেও কেমন জানি করবে, তো আপনি কয়টা দিন আপনার রেস্ট জরুরি, তারপর আবার যে আপনি মেশিন গান চালাতে পারবেন। মানে উদাহরণস্বরূপ বুঝাইলাম আর কি। 5 নম্বর প্রশ্ন ছিল না, হাইকমান্ডের এন্টিটিরা যেমন যত উপরের পদে যায় তাদের ক্ষমতা তত বেশি হয়। এই ক্ষমতা কি শুধু তাদের দৈহিক ক্ষমতা নাকি লোকবল? হাইকমান্ডের যে ব্যাপারটা ছিল যে একজন আরেকজনের কাইটা উপরে উঠছে, এবং যখন একজন আরেকজনের কাইটা উপরে উঠছে, মানে ফার্স্টে যাদের বসানো হয়েছিল তাদের মনে হয় কোনো ওইরকম কোনো কারণে বসানো হয় নাই। পরবর্তীতে আমি যতটুকু জানি যে ইস্টার্ন হাইকমান্ড সহ ওই মিডল ইস্ট সহ 3-4টা হাইকমান্ড একটা মাইরা কাইটা উপরে উঠছে উপরে, কারণ ওই আলটিমেটলি তারা ওই ক্ষমতার চূড়ান্ত সীমায় যে কেউ বসতে চাইবে, তাই না? নইলে আপনি হিসেব করে দেখেন, গায়ের জোরে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর আমার চোখের সামনে হচ্ছে সাতমাথা অজগর, আলবেনিয়ন। আর ওরে টেক্কা দিছে কে? বাকি সবাইকে টেক্কা দিছে কে? বাঘ জোর। ওইটাই আর কি, গায়ের জোর আসলে সবসময় ডিটারমাইন করে না বা ডিসাইডও করে না। মানে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে বিভিন্ন ঘটনায় বিভিন্ন এন্টিটির হাতে আমরা বিভিন্ন রকম অস্ত্র থাকার কথা শুনি, এই অস্ত্রগুলো কীভাবে কাজ করে এই ব্যাপারে একটু জানাবেন। আজকের পর্বে একটা পার্ট আছে যে পার্টটা কয়েক সেকেন্ডের জন্য, তো ওই পার্টে শুনতে পাবেন যে এল্ডার একটা হাতিয়ার তৈরি করেছেন। কীভাবে হাতিয়ার তৈরি করছেন, সেই হাতিয়ারটা মুহূর্তে তৈরি হয় একটা শক্তির বিনিময়ে। তো তারা যে হাতিয়ারগুলো তৈরি করে এগুলো এই শক্তির বিনিময় থেকেই হয়। যেমন তাদের ওই ধরুন যে এই যে রেডিয়েশনের কথাটাই বলি, ধরুন সূর্য থেকে যে রেডিয়েশনটা আসে, এই রেডিয়েশনটা ডিরেক্টলি আপনার শরীরের উপর পড়লে আপনি মারা যাবেন, সিরিয়াসলি। ওই ওই আমাদের তো সামনে এই যে কী জানি বলে এটা আপনার, এই যে আল্লাহ আসমান সাজায় রাখছেন, এই জন্য হিট আমাদের উপরে, মানে এই হিটই আমরা হজম করতে পারি না, কিন্তু অ্যাকচুয়াল হিট আরও বেশি। সূর্যের অ্যাকচুয়াল হিট কিন্তু আরও বেশি। আপনি স্পেস স্টেশনে কিন্তু দেখবেন যে মানে স্পেস স্টেশনে এক পাশে মনে হয় 300-400 ডিগ্রির পরিমাণ গরম থাকে, ঠিক আছে? তা আপনি ওই গরমটাকে, সূর্যের ওই গরমটাকে ইমাজিন করেন না, যে ওই গরমটাকে যদি সামহাও সে হাত কাত করে যদি একটা প্রাসাদের উপরে ফেলা দেবে, প্রাসাদের অবস্থা কী হবে? ওই এনার্জিটা যদি আকাশকে ফুটা করে সে যদি সামহাও নিজের কাছে নিয়ে এসে যদি একটা প্রাসাদের উপর ফেলে দেয় তাহলে কী হবে? কিন্তু এটা তো তার পক্ষে সম্ভব না, কারণ এই এনার্জিগুলো, রেডিয়েশনগুলো যদি তাদের নিজেদের ব্যবহার করতে হয়, আরও দূরবর্তী ডিস্টেন্সে যায় সেটা ব্যবহার করতে হয় তাকে, ঠিক আছে? কারণ এখানে হিটও তো একটা ব্যাপার, এনার্জিরও তো একটা ব্যাপার আছে, ওইভাবে বুঝাইতে পারলাম না আর কি, তারপরে বুঝে নিন। তো তারা যখন কোনো হাতিয়ার তৈরি করে সেটা থেকে, তো সেই হাতিয়ারটা ওই এনার্জির যে চরিত্র রয়েছে সেই চরিত্রটাকে মানে কি বলে, ওই চরিত্রই ধারণ করে। ধরুন যদি সে সূর্যের এনার্জি থেকে যদি কোনো মানে নেয়, তাহলে সে এনার্জিটা কী হবে? সেটা পার্পল হবে, আলট্রাভায়োলেট হতে পারে, সেটা সাদা বা হলুদ তো জীবন হবে না।
তো এখন সেই শক্তিটা আপনাকে শুধু তাপই দিবে বা এনার্জি রিলিজ করবে এরকম। এখন আপনি পানি থেকে যে শক্তিটা নেবেন সেটা পানির শক্তি হবে, পানির শক্তিটা যেইটা করতে পারে সেইটা। আপনি যদি একটা লোহার কাছ থেকে শক্তি নেন তো সেই লোহাটা কি করতে পারে, তার যে অ্যাবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটি বাইরে আসা যাবে না। মানে বুঝাইতে পারলাম আমি থেকে শর্টকাটে আর কি বললাম, বোঝানোর জন্য আর কি বললাম। আর যদি তারপরে যদি মনে হয় যে না আমার আপনি ক্লিয়ার হন নাই, প্রশ্ন করতে পারবেন, কারণ সব কিছু আপনাদের জন্যই। তো আজকে শেষ করি পডকাস্টে, এই পার্টটা শেষ করি। আর ওইটার রেকর্ড করা ছিল আগে, তো যখন রেকর্ড করা ছিল সিরিজটা ওই সময় গলা হয়তো আর একটু খারাপ ছিল, আজকে তো একটু মোটামুটি ঠিকঠাক। তো আশা করি বুঝে নেবেন। এবং যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ব্যাপারে একটা ইনফরমেশন দিই। ব্যাপারটা হচ্ছে কি যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা একটা রেডিও ম্যানেজ করে রাখবেন, শর্ট ওয়েভ রেডিওগুলো নিজেদের কাছে গচ্ছিত রাখবেন, বিপদ আপদে কাজে আসতে পারে কোনো না কোনো দিন, কারণ সেদিন এত ফোন কাজে আসবে না। তো আপনি ওই শর্ট ওয়েভ রেডিওটা নিজের কাছে রাখলেন, বা ওইটা পাওয়ার দেওয়ার জন্য যদি কোনো ব্যাটারি সেল থাকে ওইটাও ম্যানেজ করে নিজের কাছে রেখে দিন। এটা ভালো শর্ট ওয়েভ রেডিও এবং ভালো কোম্পানির ব্যাটারি সেল, অদূর ভবিষ্যতে আমাদের লাগবে। এটা আসলেই অদূর ভবিষ্যতে আমাদের লাগবে, কবে আমি জানি না, কিন্তু জাস্ট নিজের কাছে রেখে দিন। আপাতত এটা শো অফ করার জন্য শোকেসে রাখতে পারেন অথবা নিজের পার্সোনাল স্পেসে রাখতে পারেন, কিন্তু রাখেন। এটাই আমার একটা রিকোয়েস্ট। আপনাদের কাছে আমি কোনো সময় কোনো কিছু চাই নাই, কিন্তু এটা আমার রিকোয়েস্ট। আপনারা একটা শর্ট ওয়েভ রেডিও অথবা সিম্পল রেডিও রেখে দিন, যে রেডিওগুলো এফএমের জন্য নয়, না না, শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, এই চ্যানেলগুলো ক্যাপচার করার সেই রেডিওগুলো আপনাদের সংগ্রহ করে রাখবেন। আর আমার অনেক কথা বলার নিষেধ, যতটুকু আমার পক্ষে মনে হয় যে বলা যায় আমি অতটুকু কথা আমি শুধু আপনাদেরকে বলে রাখি, ব্যাস এইটুকুই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর এখন শুরু হয়ে যাবে আজকের পর্ব, মানে সেরাক না, দি এল্ডারের শেষ পর্বটা, এটা দিয়ে শেষ। এটা আর কোনো সেকেন্ড পার্ট আসবে না কোনো দিন, কারণ এর দূরই শুনছি, আর এর দূরের পর আর কোনো কিছু শোনার অবকাশ আমার হাতে নাই, আর শোনাবেও না আমাকে আর কেউ। মানে আমি যা জানি অতটুকুই, মানে ঘটনা এখানেই শেষ। আর ওই যে শুরুতে আচাইরা পেঁচাল বা বক বক সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আমি এই পয়েন্ট অফ ভিউ বুঝাইছি, শুধুমাত্র আমার যে পয়েন্ট অফ ভিউ থেকেও বুঝাই নাই, রোগের পয়েন্ট অফ ভিউ থেকেও বুঝিয়েছি, তারপরে হচ্ছে যিনি রাখি তাদের পয়েন্ট অফ ভিউ থেকেও বোঝানোর চেষ্টা করলাম, আবার একজন সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকেও বোঝানোর চেষ্টা করলাম। এই জন্য কথাবার্তা হয়তো মনে হতে পারে সব বিরোধী, কিন্তু এরকম না। আমার পয়েন্টটা জাস্ট যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না বুঝলেও সমস্যা নেই। বিদায় নিচ্ছে, এখন শুরু হয়ে যাবে সিরিজের শেষ পর্বটা। এল্ডার শহরের বাইরে থেকে কিন্তু সব দেখেছেন। তিনি দেখেছেন কিভাবে সেরাক এই শহর থেকে বের হয়েছে, এবং তিনি নিজের চোখে দেখেছেন আসমোডিয়াস কিভাবে কেওস তৈরি করেছে। সেরাকের প্ল্যান এবং আসমোডিয়াসের প্ল্যান, কার প্ল্যান সঠিক হলো, কার প্ল্যান ফলে গেল, সেটা হিসেব করার সময় না। মূল কথা হচ্ছে সেরাক শহর থেকে বেরিয়ে গেছে। তার একমাত্র উদ্দেশ্য কিন্তু বাইজেন্টাইন এম্পায়ারের শাসনকর্তা। যদি তার জায়গায় সে যে পৌঁছাতে পারে, তাহলে পুরো বাইজেন্টাইন এম্পায়ার, এই পুরো মানুষদের যে একজন শাসক, মানুষ তাকে দেখবে মানুষের রূপে, কিন্তু সে হবে একজন ইফরিত, এবং সে তখন তার নিজের মন মতো পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। অবশ্য এই সাম্রাজ্য ধ্বংস হওয়ার যোগ্যতা রাখে, নিজেদের ধ্বংস তারা নিজেরাই ডেকে আনবে একদিন, কিন্তু তারাও প্রফেসের একটা পার্ট। প্রত্যেকটা ঘটনার একজন হিরো থাকে, একজন ভিলেন থাকে। তারা হিরো এবং তারা
ভিলেন দুটোই। সময় নির্ধারণ করে কে কোন রূপে আবির্ভূত হবে। এল্ডার সেই ব্যাপারটা বোঝেন, তিনি সেই ব্যাপারে জানেন। তাকে আজ রাতে সেরাককে থামাতে হবে, কারণ সেরাক সে যেই কোনো সময় সেইখানে যে পৌঁছে যাবে সেই এম্পায়ারে, এবং সে সময় নেবে না, সে কোনো মতে অপেক্ষা করতে চাইবে না। সে আজ রাতেই সে সেই শাসককে হত্যা করে তার জায়গা নেবে। এল্ডারকে অপেক্ষা করতে হবে রাতের জন্য, কারণ তিনি মুখোমুখি হবেন একজন ইফরিতের। সে কোনো সাধারণ নয়, তারা কেউ মানব নয়, তারা সকলেই এন্টিটি। তারা চাইলে যেই কোনো জায়গা থেকে যেই কোনো ধরনের শক্তিকে নিজেদের কাছে নিয়ে এনে সেই শক্তিকে তারা ব্যবহার করতে পারবে যেই কোনোভাবে, যেই কোনো জায়গায়, যেই কোনো মুহূর্তে। এল্ডারকে এখন একটা হাতিয়ার তৈরি করতে হবে। রাত নেমে এসেছে। এল্ডার আসমানের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি অপেক্ষায় রয়েছেন আরো কিছু সময়, যখন দিগন্ত রেখার উপরে উঠে আসবে এক বিশেষ নক্ষত্র। এল্ডারের কাছে ওই নক্ষত্রের কিছু অংশ রয়েছে, যে অংশ একটা কণা, একটা বালুর কণা সমপরিমাণ। এর শক্তি এত ভয়ঙ্কর যা কেবল ওই ইফরিতকে ঠেকানোর জন্য নয়, এর চেয়ে বড় কোনো কিছুকে ঠেকানোর সক্ষমতা রাখে। এই বালুকণা সমপরিমাণ তারকার এক অংশ তিনি তার মধ্যে ধারণ করে রেখেছেন। তিনি অপেক্ষায় আছেন এই জন্যই যে দিগন্তের রেখায় যখন সেই তারকাটি উঠে আসবে, ঠিক সেই সময় তার সাথে থাকা সেই বালুকণা সমপরিমাণ তারকার অংশ একইভাবে একই সময়ে অ্যালাইনমেন্ট তৈরি করবে, এবং ওই অ্যালাইনমেন্ট তৈরি হলে সেখান থেকে তিনি একটি হাতিয়ার তৈরি করে নেবেন, যা মুহূর্তের ভেতরে হয়। কারণ যখন একটা সমান্তরাল রেখাতে বালুকণা সেই অংশ এবং সেই নক্ষত্র যখন দিগন্তে রেখা থাকবে, ঠিক সেই মুহূর্তেই তাকে সেই হাতিয়ার তৈরি করে নিতে হবে, কারণ তিনি ইফরিতের সামনে দাঁড়াতে পারবেন না। এই বালুকণা সমপরিমাণ নক্ষত্রের অংশ, এ কেবল তাদের পারিবারিক এক অংশ। তাদের পূর্বপুরুষ শুরু থেকে আজ পর্যন্ত তাদের নিজেদের কাছে রেখেছে। যদি এই বালুকণা পরিমাণ অংশটুকু কোনো না কোনো ভাবে যদি দুনিয়ার মাটির উপরে পড়ে, সেই অংশ সহ বাকি চারপাশের বিস্তীর্ণ জনপদ একেবারে ধসে যাবে, জমিনের ভেতরেই ধসে যাবে। তাই তা কেবল নিজেদের ভেতরে ধারণ করা সম্ভব তাদের পক্ষে। অপেক্ষা রয়েছেন এল্ডার, অপেক্ষা। সময় যাচ্ছে, ধীরে ধীরে সেই সময় ঘনিয়ে এলো, কারণ সময় তার নিজের গতিতে চলে। যখন দিগন্তের রেখায় সেই তারকার উদয় ঘটল, ঠিক সেই মুহূর্তে যখন সে বালুকণা এবং তারকার ভেতরে সমান্তরাল রেখার যোগ শুরু হলো, ঠিক সেই সময়ে এল্ডার সেই হাতিয়ার তৈরি করে ফেলেন, এবং সেই হাতিয়ারকে নিজের সাথে নিজের অংশে ক্যারি করতে শুরু করলেন। সেই হাতিয়ারের তেজ, সেই তেজে নিজে অবাক হয়ে গিয়েছেন তিনি, কারণ তার সামনে ইফরিত, যে চাইলেই এই মুহূর্তে বিশাল বিশাল বড় বড় সুনামি তৈরি করে তাকে সেই পানির ভেতরে ডুবিয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারে, একেবারে বালুকণার চেয়ে তো ছোট ছোট কণায়। ইফরিতের পক্ষে তা সম্ভব। এল্ডার সে হাতিয়ার নিয়ে রওনা হলেন বাইজেন্টাইন এম্পায়ারের উদ্দেশ্যে, কারণ সেই দূরবর্তী অবস্থান থেকে তিনি খুব ভালো করে লক্ষ্য করছেন সেরাক এখন বাইজেন্টাইন এম্পায়ারের শাসকের দিকে অগ্রসর হচ্ছে। ঝলসে যাওয়া গভর্নরের শরীর, তার চিকিৎসা হচ্ছিল তখন। মানুষ তো জানে না যে সে কে, যার চিকিৎসা তারা করে বেড়াচ্ছে, কিন্তু সে যে সেরাক তা কেবল সেরাকই জানে। সে অপেক্ষায় রয়েছে কখন
সে তার শিকারকে শিকার করবে। সে অপেক্ষা রয়েছে সঠিক সময়ের জন্য। সেই সঠিক সময় কখন আসবে, সেই সময়ের জন্য। যখন সেই সময় ঘনিয়ে এলো, সে বাইজেন্টাইন এম্পায়ারের শাসকের ব্যক্তিগত প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সে একজন ইফরিত, তার জন্য সেখানে পৌঁছানো মুহূর্তের ব্যাপার। সে সেইখানে পৌঁছালো একেবারে সরাসরি সেই শাসকের শয়নকক্ষে। কিন্তু সে অবাক হলো, শয়নকক্ষ খালি। কিন্তু সে আরেকটু অবাক হলো, কারণ শয়নকক্ষে একটা সিংহাসন রাখা। এই সিংহাসনকে সে চেনে, এই সিংহাসনকে সে ভালো করে চেনে। এই সিংহাসনের উপরেই তো সে মৃতদেহ ফেলে পালিয়ে গিয়েছিল। সেই সিংহাসনকে দেখে যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো, কারণ শয়নকক্ষে সে শাসক ছিল না। শাসক সেইখানে নেই। যাকে হত্যা করার উদ্দেশ্যে সে এখানে এসেছে, সেইখানে নেই। সেরাক পুরো প্রাসাদের এদিক ওদিক সব জায়গা খুঁজতে শুরু করলো। সব জায়গায় সে খুঁজতে শুরু করলো, সে কোথাও তাকে পেল না। এবং না পাওয়ার কারণে সে রাগে ক্ষোভে একেবারে সরাসরি শয়নকক্ষে এসে পৌঁছালো। কারণ সেরাকের উদ্দেশ্য ছিল একটাই, ও যদি এখানে নাও থাকে, আমি ওর রূপ নিয়ে এখানে থাকবো, এবং যখনই আমি ওকে দেখব, ওকে শুধুমাত্র আমার নজর দিয়ে আমি হত্যা করতে পারবো। গলা টিপে মারার কোনো ইচ্ছা নেই। এই চিন্তা করে সে যখন আবারও শয়নকক্ষে ফেরত এলো, সে তখন দেখতে পেল শয়নকক্ষে সেই সিংহাসনের উপরেই সেই শাসক বসা, কিন্তু এক অদ্ভুত ভঙ্গিতে, যেন সে সেরাকের জন্য অপেক্ষা করছিল। সে লুকিয়েছিল সেরাক আসবে দেখে, সে লুকিয়েছিল সেরাক তাকে খুঁজবে দেখে। সে এখন বেরিয়ে এসেছে, কারণ সেরাক সব জায়গায় খুঁজে তাকে কোথাও না পেয়ে এখন এখানে এসেছে আবার। এমন এক ভঙ্গি তার, যেন সেই পুরো ব্যাপারটাতে অনেক বেশি মজা পেয়েছে। কিন্তু সেরাক সেই রক্ত মাংসের শরীরের পেছনে যে রয়েছে, তাকে দেখে চিনতে পেরেছে। সেরাক একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে সেখানে, অবাক হয়ে ভাবছে যে তার এখানে উপস্থিত হওয়ার কারণ কি। সেখান থেকে উত্তর এলো, অবাক হচ্ছ আমাকে দেখে? অবাক তো হওয়ার কথাই। ভাবতে পারোনি তুমি? ভাবতে পারোনি চারপাশে কি হচ্ছে? ঘুম ভেঙে গেল আর একেবারে এখানে এসে হাজির হয়ে গেলে। একবারও দেখার চেষ্টা করনি চারপাশে, বোঝার চেষ্টা করনি। তুমি এসেছো এই শহরকে ধ্বংস করার জন্য, তুমি এসেছো এই এম্পায়ারকে ধ্বংস করার জন্য। তা তোমার হাতে লেখা নেই, আফসোস, তা তোমার হাতে লেখা নেই। বরং আমি তোমাকে বলতে পারি, তোমার জন্য এই মুহূর্তে 2 জন এই পৃথিবীর 2 প্রান্ত থেকে ছুটে আসছে। বরং তোমার এখানে না আসাটাই ভালো ছিল। তুমি যদি শহরে বন্দি থাকতে, সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হতো। সেরাক তাকে উত্তর দেয়, তুমি এইখানে কি করছো অভিশপ্ত? আমি অভিশপ্ত না সেরাক, আমি আমার কাজ করে যাচ্ছি এবং আমি আমার কাজ করে যাব। কিন্তু তোমাকে আমি আমার কাজে বাধা তো দিতে পারি না। তুমি যা দেখছো চারপাশে, তাই সমস্ত কিছু আমার নিজের করা নয়, এটা ওরা করে। কিন্তু তুমি ভুলে গিয়েছো একটা ব্যাপার, তুমি যে এত বছর ধরে ঘুমিয়েছিলে, তুমি চারপাশের ব্যাপারে কিছু যেহেতু জানো না, না জেনে না বুঝে তুমি এমন কিছু কাজ করেছ যা তোমার করা উচিতই হয়নি। বরং তোমার দরকার ছিল সেই নির্বাসিত জীবনেই থাকা। তুমি এখানে এসে শুধুমাত্র নিজের ক্ষতি করনি, তুমি আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করছিলে। কিন্তু তোমাকে তো আমাকে বাধা দিতে হবে, কারণ তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না। কিন্তু তুমি এই ব্যক্তিকে যদি মেরে ফেলো এখন,
তাহলে আমার খেলাটা নষ্ট হয়ে যাবে। সেই সুযোগ তুমি আর পাচ্ছ না। সেরাক তখন সেই স্বয়ং কক্ষের ভেতরে এমন এক বিশাল আকারের দানবের রূপ নিল, যে দানবের রূপ দেখেও সেই শাসকের ভেতরে একটু পরিমাণ ভয় এলো না, বরং সেই শাসক সিংহাসনের উপরে আরো শক্ত করে বসে সেরাকের উদ্দেশ্যে বলল, মনে পড়ে এই সিংহাসনের কথা তোমার? তুমি এই সিংহাসনে গোলামি করতে এক সময়, মনে পড়ে? সেই প্রাসাদে, এই যে এখান থেকে বেশি দূরে নয়, ওই যে দেখা যায় ওই প্রাসাদে সিংহাসন ছিল। এই সিংহাসন কে তৈরি করেছিল মনে পড়ে? সিংহাসন যে তৈরি করে সেই সিংহাসনের উপরে বসে না কখনো, বরং সে সিংহাসন তৈরি করে যে বসবে তার জন্য। নিজে সিংহাসন তৈরি করে সেই যদি আবার নিজেই সেই সিংহাসনের উপরে বসে, তাহলে সেই সিংহাসনে কোনো মূল্য থাকে না। তার সিংহাসন নয়, তার স্রেফ একটা বসার চেয়ার মাত্র। আর তুমি এই সিংহাসনের উপরে মৃতদেহ ফেলে পালিয়ে পর্যন্ত গিয়ে নির্বাসিত জীবন পর্যন্ত কাটালে তোমার লজ্জা করে না যে এই সিংহাসনের উপরে তুমি বসতে চাও? আবার তোমার অহেতু এদের প্রতি এত দরদ করতে গেল? সেরাক উত্তর দিল, আমি শুনেছি সে মানুষটার কথা, আমি শুনতে পেয়েছি সব কিছু। পাল্টা উত্তর এলো শাসকের পক্ষ থেকে, তো শুনতে পেয়ে কি করেছিলে তুমি? শুনতে পেয়ে কি করেছ? তোমার আসতে এত বেশি সময় লাগলো, তুমি সে ব্যক্তিকে বাঁচাতেই পারলে না। তারপরে তুমি কি করলে? কি করেছো তুমি? চারপাশে কিছুই করতে পারোনি। তুমি এদের উপকার করার জন্য চিন্তা ভাবনা করেছো, নাকি নিজের নিজের জেদ মেটানোর চেষ্টা করছো? কোনটা? তুমি আসার পরে কি হলো? তুমি একজনের জীবন বাঁচিয়েছো, একজনের জীবনও তুমি বাঁচাওনি, বরং আমার যে ছোট ছোট গোলামের ছেলে রয়েছে না, ওরা তোমাকে খুব সুন্দর করে বাজিয়ে গেছে। যে বাজানোটা তোমার জন্য প্রাপ্য। এখান থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি বলে রাখছি, তোমার জন্য দুজন আসছে, কিন্তু অবশ্য তারা তোমার সমকক্ষ কোনো দিক দিয়েই নয়, কিন্তু তুমিও তো আমার সমকক্ষ নও, কিন্তু তারপরে তো তুমি এখানে দাঁড়িয়ে আছো। সেরাক সে যে বিকট আকার ধারণ করেছিল সেই স্বয়ংকক্ষের ভেতরে, সে বিকট আকার তখন একটা তেজ তৈরি করতে শুরু করলো সেখানে, যেন একটা জ্বলন্ত সূর্য তৈরি হতে যাচ্ছে তখন। এবং এত বেশি আলো ধীরে 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 তৈরি হলো, এর তেজ এত বেশি বাড়তে লাগলো যে যেই কোনো সময় এই প্যালেসটাই রীতিমতো ভস্মীভূত হয়ে যেতে পারে। কিন্তু সেইখানে সেই উজ্জ্বল অবস্থায় তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে শাসক, বাইজেন্টাইন এম্পায়ারের শাসক। কিন্তু তার ঘাড়ে অন্য কেউ, তার পেছনে অন্য কেউ, তার ভেতর থেকে কথা বলছে অন্য কেউ। শাসক উত্তর দিল এবার হাতে একটা তুড়ি মেরে সে যখন উত্তরটা দিল, সে উত্তরটা ছিল হঠাৎ করে সেরাকের যে পূর্ণাঙ্গ শক্তির যে আবেশ তৈরি হচ্ছিল, তা একটা ফু দিয়ে মোম নিভিয়ে দেওয়ার মতো যেমন হয়, ঠিক তেমন হলো। ওই তুড়িটা বাজলো এবং সেরাকের সমস্ত শক্তি গায়েব হয়ে গেল। কিন্তু তবুও সেরাক একজন ইফরিত। সে এবার সজোরে হুঙ্কার দিল। সে হুঙ্কার চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়ল যেন বিশাল আকারের এক সমুদ্র তার নিজের মুখ খুলে সেখান থেকে গর্জন দিচ্ছে। কিন্তু সেই গর্জন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে দিল না বাইজেন্টাইন এম্পায়ারের সেই শাসক। কোথাও কেউ শুনল না, কেবল শুনল দুইজন, যে দুইজন ছুটে আসছে সেরাকের উদ্দেশ্যে। সেরাক এবার সেই সিংহাসনকে টেনে উঠাবার চেষ্টা করতে লাগলো, যে সিংহাসনে সেই শাসক বসা। শাসক মিটিমিটি হাসছে। সে টেনে তোলার চেষ্টা করছে সিংহাসন, কিন্তু কোনো মতে সে নাড়াতে পারছে না। এক ইঞ্চি পরিমাণ তো দূরের কথা, এক বালুকণা সমপরিমাণ শক্তিও সে দিতে পারছে না সেখানে, কোনো মতেই না। একটা বালুকণার সমপরিমাণ
জায়গা সে নড়ানোর শক্তি দিতে পারছে না সেখানে। সেরাক তখন একেবারে ক্ষিপ্ত। সেরাক ক্ষিপ্ত এবং সেরাক তখন তার উদ্দেশ্যে বলছিল যে অভিশপ্ত, তুমি 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 তোমার যত চালবাজি রয়েছে সব কিছু এখান থেকে সরিয়ে নাও। এই শহর আমার, আমার ওই শহর, ওই শহরের স্রষ্টা আমি, ওই শহরের আর্কিটেক্ট আমি, ওই শহরের কোনা 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 আমি তৈরি করেছি। আমার ওই শহর, অন্য কারণ না। তখন শাসক সেই সিংহাসনের উপরে তার 2 পা উঠিয়ে বসে। শাসক তখন ইফরিত সেরাকের উদ্দেশ্য করে বলল, তুমি এক সময় চেয়েছিলে একটা সিংহাসন নিয়ে আসতে, আজকে এই সিংহাসনটা তুমি বালুকোনার সম পরিমাণ অংশও নড়াতে পারোনি, আর তুমি ভাবছো যে তুমি আমাকে কিছু করতে পারবে। আমি এখনো তোমাকে বলছি, তুমি যদি এখান থেকে এখনই যদি না সরে যাও, আর যদি তুমি তোমার নিজের নির্বাসিত জীবনে না ফিরে যাও, তাহলে হয়তো আগামীকালে সূর্য তুমি উদয় হতে দেখবে না। তুমি যদি তোমার নির্বাসিত জীবনে চলে যাও, তাহলে সূর্যকে তুমি সবসময় দেখবে নিজের চোখের সামনে। তোমাকে দেখতে হবে না সূর্য উদয়, তোমাকে দেখতে হবে না সূর্য অস্ত। আমি তোমাকে সেফ এক্সিট দিচ্ছি, কিন্তু এরপরে আর একবার যদি তুমি আমার সামনে কোনো হারকত করার চেষ্টা করো, তোমাকে আমি প্রাসাদ থেকে বাইরে ছুঁড়ে মারব। সেরাক ক্ষিপ্ত হয়ে গিয়েল, কিন্তু সেই শাসক একটা তুড়ি মারার সাথে সাথে সেরাক এই প্রাসাদ থেকে কত দূরে যে পড়ল সে তার নিজেও জানে না। সেই ধাক্কায় একেবারে নীল নদের উপরে এসে পড়ল সেরাক। নীল নদের উপরে আছাড় খেয়ে নীল নদের একেবারে তীরে এসে পৌঁছল সে ভাবতে পারেনি এই সব কিছুর পেছনে কে। অবশ্য এই মুহূর্তে সে ধীরে ধীরে বুঝতে শিখল সব। এতক্ষণ পর্যন্ত সে যা করেছে তা কেবল রাগ, এখন সে যা বুঝতে পারছে তা হল আসল জ্ঞান। হ্যাঁ হ্যাঁ, যা হচ্ছে তা স্রষ্টার প্ল্যান। কিন্তু কখনো 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 নিজেদেরকে সেই জায়গায় রাখে তারা মনে করে যে তারা নিজেদের কাজ করছে, কিন্তু আদতে তারা স্রষ্টার প্ল্যানেরই অংশ। সেই শহরের উপরে এখন যাদের আধিপত্য, তাদের আধিপত্য যে আসবে তা স্রষ্টা জানিয়ে দিয়েছিল, কারণ সেই শহরবাসী মুনাফিকি এবং ক্রূরতার একেবারে শীর্ষে যে পৌঁছে গিয়েছিল, তাদের ধ্বংস আসন্ন ছিল। ওই অবস্থায় সেরাক অতীতে সেই এক একটা দিন, এক একটা মুহূর্ত সে দেখতে পাচ্ছে কিভাবে সৈন্যরা টেম্পল মাউন্টের ভেতরে ঢুকে গিয়েছে, কিভাবে সবাইকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে। এমনকি 3 দিন বয়সী শিশুরও রেহাই মেলেনি। কখনো কখনো কিছু ঘটনা ঘটে যে ঘটনার বিপরীতে কোনো প্রশ্ন রাখা যায় না। সেরাক সে আগে একবারও ভাবেনি। সে যদি ভাবতো তাহলে সে এখন যা দেখতে পাচ্ছে তা দেখতে পেত। কিন্তু সে একজন ইফরিত, তার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তার জেদ, তার রাগ, আর তা একদম কেন্দ্রবিন্দুতে নিয়ে ফুলে ওঠে কিভাবে? সকল শক্তিকে একত্র করে। উপরের দিকে সে তাকালো। সে এখন রয়েছে মাটির এক দুনিয়াতে, যে দুনিয়াতে একসময় তারা কিছু সময়ের জন্য ছিল, কিন্তু তারা বেশিরভাগ সময় থাকে বাইরে। এই দুনিয়ায় তাদের ঘুরে দেখার মতো আর কোনো কিছু বাকি নেই। তারা বাহিরে সমুদ্রে সাঁতার কাটে সবার সাথে। এবার সেই সমুদ্রের দিকে সে তাকালো। এই সমুদ্রের ভেতর দিয়ে কোন দিকে সেই রাস্তা আজ? কারণ যখন এক দিকে সেই রাস্তা থাকে, তখন সেই দিকে সেইভাবে সেই রাস্তা ধরে উপরের দিকে উঠতে হয়। আছে কোন দিকে রাস্তা? ভালো করে তাকালো সে। আকাশগঙ্গার দিকে যেই সমুদ্রের ভেতরে রাস্তা রয়েছে একেবারে উপরে ওঠার।
তার নজর হলো রাস্তাটার দিকে। আজকের রাস্তা এমন এক কক্ষপথের উপর দিয়ে যাচ্ছে যার আশপাশে 4টা বড় তারা রয়েছে, এবং এই কক্ষপথ দিয়ে যখন সে উপরের দিকে উঠবে তার জন্য কঠিন কোনো কিছু হয়তো রাখা হতে পারে, কারণ এত বিশাল বড় বড় 4টা তারার আশপাশ দিয়ে এই রাস্তাটা বা এই কক্ষপথ, এই তারা সব কিছু নিজের দিকে টেনে নেয়। এই রাস্তা দিয়ে সে এখন উপরে ওঠার জন্য ছুটতে গেল, কারণ সেই ইফরিত, যে তার রাগ, তার আসল শক্তি এবং সব একত্র হয়ে মূল শক্তির যোগান দেয়। সে ছুটতে শুরু করলো আকাশপথ ধরে সে ছুটতে শুরু করলো, কিন্তু সে তো জানতো না যে তাদের জন্য বসানো হচ্ছে উল্কা। ওই গতিতে সে যখন ছুটতে শুরু করেছে, আচমকায় তার চোখের সামনে একটা উল্কা এসে পড়লো, এবং সেই উল্কার আঘাতে সে সেই আকাশপথ থেকে ঝরে পড়লো রীতিমতো এই মাটি, পানি, হাওয়া, বাতাসের দুনিয়ার উপরে। সে যখন ছুটে যাচ্ছিল এবং এই উল্কার আঘাত সে পেল, সেই আঘাতে সে যখন আবার নিচের দিকে পড়ছে, সেই সময় তার গতিবেগ কত ছিল? সেই সময় তার গতিবেগ, একটা বালক যদি অনেক উপর থেকে নিচে পড়লে যতখানি গতিবেগে সে পড়বে, কোনো রকম ঘটনা ঘটবে না, ঠিক তেমন সে এসে পড়লো আবার সেই একই জায়গায়, নীল নদের সে তীরে। এখন পর্যন্ত সেরাক বুঝতে পারেনি, সে বোঝার চেষ্টাও করছে না যে তার রাগ এবং এই উল্কার বাড়ি খাওয়া, এই সমস্ত কিছু কেন হচ্ছে। সে তখনও বোঝার চেষ্টা করছে না, কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু সে একটু বোঝার চেষ্টা করেছে যে কেন আর কিভাবে এই শহরের পতন হলো, আর কেন এই সব কিছু একটা প্রফেসি। ঠিক সেই সময় তার সামনে উপস্থিত হন এল্লার। তার সামনে উপস্থিত রয়েছে সেই হাতিয়ার, সেই তারকার বালুকণা সমপরিমাণ অংশের হাতিয়ার। সেই হাতিয়ার দেখে সেরাক যেন একটু হাসল। সেরাক আসলে চেনে না একে, সে কে এটা পর্যন্ত সে জানে না। সেরাক উঠে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, তুই কে রে? ততক্ষণে সেরাকের আয়তন 2-3টা গাছের সমান হয়ে গিয়েছে। এল্ডার, যার নিজস্ব এক আকৃতি রয়েছে, তিনি উত্তর দিলেন তিনি কে, তিনি কার পুত্র এবং তার উদ্দেশ্য কি। তখন সেরাক হাসতে শুরু করে। সেরাকের যে হাসি, সে হাসিটা ছিল এরকম যেন পৃথিবীর উপর থেকে এক বিকট ধরনের শব্দ হচ্ছে, যে শব্দটা চারপাশে ছড়িয়ে পড়ছে। মনে হবে যেন শব্দটা মহাজাগতিক, কিন্তু তা একজন ইফরিতের হাসি। তার পরিচয় পাওয়ার পরে সেরাক এল্ডারের উদ্দেশ্যে বলল, কত বছর আগে জানি আমি তোদের বংশকে একদম ধ্বংস করে দিয়েছিলাম। অল্প কয়েকজন তোরা বেঁচেছিলি, তা আজকে এসেছিস বদলা নিতে। এখন পর্যন্ত তোদের এই অবস্থা, বদলা নিবি আমার? আয়। এল্লার তখন তাকে উদ্দেশ্য করে বলল, বদলা নেবার জন্য আমি আসিনি, তোমাকে থামানোর জন্য এসেছি। তোমাকে থামানো জরুরি, কারণ তুমি ওই শহরের উপরে যা করতে চাইছ তা তোমার জন্য যেমন একদমই কুফল বয়ে আনবে, ঠিক তেমনি তা তোমার জন্য বিপজ্জনক। আমি এসেছি শুধুমাত্র তোমাকে ঠেকানোর জন্য, তোমাকে মারার জন্য নয়। তোমাকে যদি মারার কোনো উদ্দেশ্য থাকতো আমার, তাহলে এতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতাম না। বরং আমি তোমাকে বলতে চাই, নির্বাসিত জীবনে ফেরত যাও। কারণ এই শহরে তুমি যদি আরেকবার প্রবেশ করার চেষ্টা করো, তুমি নিজে দেখতে পেয়েছ এঞ্জেলরা এখানে এসেছে। তারা এই শহরকে প্রোটেক্ট করে রাখবে তোমার মতো যে কোনো কারোর কাছ থেকে। কিন্তু তুমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারোনি, তুমি কোনো কিছুই বুঝে উঠতে পারোনি, কারণ তুমি অত্যন্ত দুর্বল এবং অবিশ্বাসী একজন। তুমি যদি অবিশ্বাসী না হতে, তুমি যদি বিশ্বাসী হতে, তাহলে তুমি বোঝার চেষ্টা করতে একবার হলেও যে তারা কেন ওই শহরে সেদিন শিকল নিয়ে এসেছিল। তুমি অবিশ্বাসী এবং তুমি একজন খুনি, এই জন্য তুমি ঝলসে গিয়েছ।
তুমি যদি বিশ্বাসী হতে আর তুমি যদি খুন না করতে, তাহলে সব কিছু তুমি বুঝে যেতে। এই সমস্ত সৃষ্টির স্রষ্টা তুমি। তা তিনি ধ্বংস করেন অথবা তা তিনি তৈরি করেন, তা তার ব্যাপার। এরা এরা তোমার গোলাম নয়, আর এরা তোমাকে তাদের ত্রাতাও মনে করে না। তুমি দেখতে পাওনি? তুমি কি একবারও দেখেছিলে? এরা যারা ইহুদি, তারা এখন পর্যন্ত তাদের মাসিয়াকে খুঁজে বেড়াচ্ছে। যারা পৌত্তলিক, তারা আসমুডিয়াসের কথা এখনো নেচে বেড়াচ্ছে। তুমি কেন বোঝার চেষ্টা করি একবারও? তুমি কোনো কিছু দেখার চেষ্টাই করনি। তুমি যা ভেবেছ তা তোমার ভুল। আর তোমার এইটুকু তো মনে করা দরকার, তোমার এত বছরের নির্বাসিত জীবনের হঠাৎ ওই দিন কেন এই কথা তোমার কানে এলো? তুমি সেটা হিসাব কখনো করনি কেন? তুমি তো এখানে এসেও তো কতজন মানুষকে মেরে ফেলেছ। তুমি একবার হিসাব করে দেখতে যে তোমার পারপাসটা কি ছিল। তুমি সেই পারপাস সাফ করনি। তোমার কর্ম সাধন হওয়ার দরকার ছিল তেমনটা তুমি করনি। সেরাক তার দিকে তাকিয়ে তখন হাসছে। সেরাকের কাছে মনে হলো যে এই ছোট্ট আকৃতির এই এন্টিটি তাকে জ্ঞান দিচ্ছে, জ্ঞান। এই কথাটা সে বুঝতে পারে। সে বুঝতে পেরে তাকে বলে, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না তা নয়, আমি তোমাকে বাস্তবতা মনে করিয়ে দিচ্ছি। তুমি যখন এখানে ছুটে এলে, তুমি কিন্তু বেশ কয়েকজনকে মাটির ভেতর ধসিয়ে বেড়েছ। তুমি চাইলে তাদেরকে জীবিত করে রাখতে পারতে, তুমি তা করনি। তুমি শহরে ঢুকে তুমি গভর্নরকে হত্যা করেছ। তুমি ডিরেক্ট এমন এক জায়গায় হাত দিয়েছ যে জায়গায় তোমার হাত দেওয়ার কথা ছিল না। ওরা এইখানে পারপাস সার্ভ করছে, প্রফেসর। তোমার সেখানে হাত দেওয়া উচিত হয়নি। তারপর হয়ে গেল তুমি অবিশ্বাসী। তুমি তুমি ভেবেছো তুমি পুরো শহরের উপরে রাজত্ব করবে। তারপরে তোমার মনে হলো যে না, তুমি পুরো এম্পায়ারের উপরে রাজত্ব করবে। সেইটা কি তোমার দায়িত্ব নাকি? এটা কি তোমার দায়িত্ব? তোমার দায়িত্ব তা নয়। তোমার কোনো দায়িত্বই ছিল না। তোমার যখন ঘুম ভেঙেছে, তোমার মূল পারপাসটা তুমি তখনও বুঝতে পারোনি। আর মূল পারপাসটা কি জানো? যা আমি বুঝতে পারছি তা হলো, এমন একজনের উত্থান তোমার দ্বারা ঘটবে যার উত্থান ঘটাটা উচিত নয়, কিন্তু তারপরও তোমার কারণে তার উত্থানটা হবে। এই সমস্ত কিছু কিন্তু স্রষ্টার হিসাবে চলে। তুমি তা বোঝার চেষ্টাই করনি। তোমাকে আমি আবারও বলছি, তুমি তোমার নির্বাসিত জীবনে ফেরত যাও, কারণ আমি বাদে আরো একজন কিন্তু যে কোনো সময় এখানে আসবে। তখন সেরাক তার দিকে হেসে উত্তর দিলে, কে আসবে? কে আসবে বলো তো? কে আসবে? কোথা থেকে আসবে? কোন দিক থেকে আসবে? বলো আমাকে, আমি জানতে চাই। তখন এল্ডার উত্তর দিল, তুমি জানো খুব ভালো করে। সে পাহারাদার, এবং সে পাহারাদার এই জন্যই সে ছুটে আসবে তোমার জন্য, কারণ তুমি এখন অস্থিরতা তৈরি করছো। আর তার কাজ হচ্ছে যে অস্থিরতা তৈরি করে তাকে আটকে ফেলার। সে আসবে, এবং সে যদি আসে, সে তোমাকে তার গোলাম বানিয়ে ছেড়ে দেবে। আমি সেটা চাই না। আমার তোমার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই, কোনো শক্তি নেই, আর কোনো বোধও নেই। আমি শুধু তোমাকে আহ্বান জানাতে পারি, হে সারাক, তুমি এখান থেকে চলে যাও। তুমি তোমার নির্বাসিত জীবনে ফেরত যাও। আর যদি তুমি তোমার নির্বাসিত জীবনে ফেরত না যাও, অন্তত তোমার হাত থেকে যদি সমস্ত সৃষ্টিকে রক্ষা করতে হয়, তাহলে আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো এই মুহূর্ত থেকে। এই কথা বলেই এল্ডার নিজের হাতের হাতিয়ারকে জাগ্রত করলেন, এবং সেই হাতিয়ার থেকে যে ঝলকটা বেরিয়ে আসছে, এই ঝলকটায় সেরাক একবার নিজেকে ঘুরিয়ে নিল, কারণ ওই ঝলকটা তাকে একবারে তাতিয়ে দিয়েছিল, অনেকটা ঝলসে দেওয়ার মতো, চোখ ঝলসে দেওয়ার মতো। সেরাক ঘুরে তাকায়। এরপরে পানির ভেতরে আলোড়ন তৈরি হতে শুরু করলো। এল্ডার বুঝতে পারল সেরাক সে কথা শুনবে না। সেরাক হাসল। সে বলল, ওই যে ওইখানে আমি গিয়েছিলাম তার জায়গা নিতে, তাকে মেরে ফেলতে। কিন্তু আমি সেখানে গিয়ে কাকে পাই জানো? দি গ্রেট ওয়ান।
সব সময়ের জন্য অভিশপ্ত যে তাকে আমি সেখানে পাই। সে সেই শাসকের সাথে রয়েছে। হতে পারে সেটা তার এই মুহূর্তের নিজস্ব এজেন্ডা, কিন্তু তাতে একটা ব্যাপার তো পরিষ্কার হয়ে যায়, সবাই তো কোনো না কোনো ভাবে এইখানে রয়েছে, তাই না? এই যে দেখো, তুমি চলে এসেছো আমাকে মারার জন্য। আমি বুঝতে পারছি কে জানি পানির নিচ থেকে উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে এখন, তারও লক্ষ্য আমি। আর যে অভিশপ্ত, সে আমাকে জ্ঞান দিল, সেই জ্ঞান আর তুমি যে জ্ঞান আমাকে দিলে সেই জ্ঞানও একই রকমই। তোমরা আসলে ঘুরে ফিরে আমাকে এটা বোঝাতে চাচ্ছ যে স্রষ্টা যা প্ল্যান করেছে তা ওই অভিশপ্তের প্ল্যান অনুযায়ী একই রকম। সাথে 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 এল্ডার ভেটো দিয়ে বললো যে না, এটা হতে পারে না, এইটা তুমি বানিয়ে বানিয়ে কথা বলছো। কোনো কিছু স্রষ্টার ইশারার বাইরে ঘটে না। আমি যদি এই মুহূর্তে দুটি শিশু সন্তানকে হত্যা করি, তা অবশ্যই স্রষ্টার ইচ্ছায় হয়েছে। কিন্তু সেই ইচ্ছাটা কি? সে ইচ্ছা লিপিবদ্ধ ইচ্ছা, যা আগে ঘটে গিয়েছে, যে ব্যাপারে তিনি খুব ভালো করে জানেন। তা আমি যদি দুটি শিশুকে খুন করি, সেই দুটি শিশুকে যে আমি খুন করতে যাচ্ছি সেটা স্রষ্টা জানেন। তিনি চাইলে সেখানে বাধা দিতে পারেন, তিনি চাইলে সেখানে বাধা নাও দিতে পারেন। এখন আমি চাইলেই দুটি শিশুকে খুন করে ফেলতে পারি, কিন্তু আমার কাছে চয়েস দেওয়া রয়েছে যে তুমি যদি দুটি শিশুকে খুন করো, কোন কারণে খুন করছো, কেন খুন করছো, ওরা তো শিশু। আর যদি ছেড়ে দিই আমি, তাহলে আমার জন্য সেটা ভালো, স্রষ্টা এতে খুশি হবেন। তাহলে এটা কিভাবে ওই অভিশপ্তের প্ল্যান? তুমি যা দেখতে পাচ্ছ তা তাদের উপরে আসন্ন ছিল, তা ওই অভিশপ্তের প্ল্যান কোনো মতোই নয়। তা স্রষ্টার পক্ষ থেকে আসা গজব, এবং প্রত্যেকটা গজবে শিশু সন্তানও যদি ডুবে মারা যায় তাও তার নসিবে লেখা ছিল, কারণ সেই শিশু সন্তান বড় হয়ে বড় জাহেলে পরিণত হতে পারে, তাই না? ঠিক যেমনটা তোমাকে দেখতে পাচ্ছি, নির্বাসিত জীবন কাটিয়ে এসে জাহেল না জালেমে পরিণত হয়েছ। এই কথাটা বলা মাত্রই সেরাকের পক্ষ থেকে আসা আঘাত একেবারে এল্ডারকে এতটা দূরে ছিটকে মারে, যতটা দূরে চোখের পলকে কেউ যে ছিটকে পড়তে পারে, আনুমানিক 1000 কিলোমিটার। সেখান থেকে এল্ডার যখন ছুটে আসতে শুরু করে তার দিকে, সেরাক তার পরবর্তী আঘাত তার জন্য তৈরি করে, এবং সেই আঘাতে এল্ডার মাটির নিচে আনুমানিক 50 থেকে 60 ফিট নিচে পড়ে যান। কারণ সেরাক সেই জায়গায় ভূমিধস ঘটিয়ে দেয়, যে পরিমাণ ভূমিধসে 50 থেকে 60 ফিট গভীরে তিনি পৌঁছে যান। এখন মাটি ভেদ করে উপরে আসা অনেক বেশি কঠিন, কিন্তু তার জন্য তা অনেক বেশি কঠিন হলেও যে হাতিয়ার তার কাছে রয়েছে, এই হাতিয়ারের বদলতে তিনি খুব দ্রুত উঠে আসতে পারবেন। কিন্তু এই দ্রুত উঠে আসার সময়টুকুতে সেরাক তো আগে থেকে আন্দাজ করতে পারছিল যে সে এখন কি করবে, সে হাতিয়ার ব্যবহার করবে। এই হাতিয়ারকে একটু হলেও কিন্তু সেরাক ভয় পায়। এই হাতিয়ারকে দমন করার একমাত্র উপায় হচ্ছে পানির হাতিয়ার। সে পানির হাতিয়ার তৈরি করতে শুরু করলো, চারপাশে নীল নদের চারপাশে সে গোল চক্কর হয়ে ঘুরতে শুরু করলো, যাতে করে পানি মাটি থেকে উপরের দিকে উঠতে শুরু করে, সারফেস থেকে যাতে উপরের দিকে উঠতে শুরু করে। চারপাশ থেকে পানি টেনে উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে সে। অতক্ষণ সময়ের ভেতরে সে হাতিয়ারের শক্তিতে এল্ডার বেরিয়ে আসেন মাটির গভীর থেকে। যখন মাটির গভীর থেকে এল্ডার বেরিয়ে আসেন, তিনি যখন নীল নদের একেবারে তীরে এসে উপস্থিত হন, তিনি দেখতে পান যে তার চোখের সামনে একটা টর্নেডো ঘুরছে, কিন্তু সেটা পানির টর্নেডো। সেরাক এই পানির সাথে এই মুহূর্তে মিশে রয়েছে। যদি তিনি এই মুহূর্তে হাতিয়ার ব্যবহার করেন, এই হাতিয়ারের যে জোর, যে উজ্জ্বলতা, এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একবার পানির স্পর্শে আসা মাত্রই। কারণ ওই নক্ষত্রগুলো কালো পানির সমুদ্রে সাঁতার কেটে বেড়ায়, আর এই পানি কালো পানি নয়। এই পানি উজ্জ্বলতা ধ্বংস করে দেবে। কেবল কালো পানিতে এর উজ্জ্বলতা সবচেয়ে বেশি। যখন এই ব্যাপারটা হিটলার বুঝতে পারলেন, তিনি এবার বাতাসের রূপ নিলেন এবং বাতাসে করে চারপাশে ঘুরতে শুরু করলেন, ঠিক যেমনটা একটা ঘূর্ণিঝড় ঘুরছে। পানি বাকিয়ে বাকিয়ে উপরের দিকে উঠে গেছে এবং বাতাস বাকিয়ে বাকিয়ে সে পানিকে কেন্দ্র করে ঘুরছে।
এই অবস্থাতে হঠাৎ করে পানের ভেতর থেকে এক অবিশ্বাস্য জন্তু বেরিয়ে আসে, যা দেখতে তিমির মতো, এবং সে হাঁ করে গিলে ফেলার চেষ্টা করে সেরাককে। কিন্তু সেরাক সেই ইফরিত, ভুলে গেলে চলবে না, সে কোনো সাধারণ এন্টিটি নয়। সে সাথে সাথে সেখান থেকে সরে যায় এবং সে এক ধাক্কা মারে সেই তিমির উপরে। সেই তিমি পানির ভেতরে পড়ে এবং সে ছিটকে একেবারে পানির গভীর অঞ্চলে যে এমনভাবে ভূমিতে বাড়ি খায় যে বাড়ি খাওয়ার সাথে সাথে তিমিটা মারা যায়। এখানে পানির গভীরে যে এত দ্রুত বেগে সে বাড়ি খায়। কিন্তু সেই তিমিকে নিয়ে এসেছিল, ওই তিমিতে চড়েছিল রাস। আর নিজের জেল রয়েছে, সেই জেল সে সবসময় ভরেছে যারা সবসময় বাইরে অশান্তি করেছে তাদেরকে দিয়ে। কেউ একজন যে এসেছে বাইরে থেকে, এই খবর রাস পেয়েছে। বাইরে যাওয়ার কোনো অভ্যাস তার নেই, বাইরে থাকারও কোনো অভ্যাস তার নেই, কোনোটাই নেই। এখন বাইরে থেকে এসে যখন সারফেসের উপরে সমস্যা তৈরি করবে, রাস তখন চুপচাপ বসে থাকতে পারবে না। সে বসে থাকেনি। সে অবিশ্বাস্যভাবে, যেই নদে কোনো তিমি পাওয়া যায় না সেই সময়, সেই অবিশ্বাস্য নদে সে এমন জায়গা থেকে তিমি নিয়ে ছুটে আসে। তার মূল লক্ষ্য ছিল সেরাককে ওই তিমি দিয়ে গিলিয়ে ফেলা। কিন্তু সেরাক তো একজন ইফরিত। রাজ দেখতে পায় এল্ডার বাতাসের বেগে চারপাশে ছুটছে, আর সেরাক সে পানির আকার নিয়ে চারপাশে ঘুরছে। ওই একই অবস্থায় চারপাশ থেকে পানি কমতে শুরু করেছে নীল নদের। বাতাস চারপাশে এমনভাবে ঘুরছে যেন এক বিশাল আকারের ঝড় মাটির উপরে যে কোনো সময় উঠে চারপাশে ধ্বংসলীলা চালাতে পারবে। ওই অবস্থাতেই হঠাৎ উপর থেকে এমন এক উল্কা বৃষ্টি আসতে শুরু করলো যে উল্কা বৃষ্টিটা আসা মাত্রই এলেন নিজের রূপে এসে পৌঁছে গেলেন। চারপাশে যে বাতাস ঘূর্ণিচক্কর দিচ্ছিল, সেই বাতাস চারপাশে একেবারে বিস্ফোরণের মতো ছুটে গেল চারপাশেই। এবং যখন সেই উল্কাপিণ্ড এসে সরাসরি পানির উপর আঘাত করলো, যে পানির একটা স্তম্ভ তৈরি হয়েছিল ঘুরতে 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 ঘুরতে, সেই স্তম্ভটা একেবারে ঝরে পড়লো নীল নদের উপরে। আবার যে নীল নদের পানি দিয়ে স্তম্ভ তৈরি হয়েছে, সেই স্তম্ভটাই ঝরে পড়লো। এবং সেই স্তম্ভ ঝরে পড়া মাত্রই রাস তাকে ধরার চেষ্টা করলো। কিন্তু সেরাক রাসকে এত জোরে এক আঘাত করলো, রাস নীল নদের ওই পারে, একদম ওই পারে যে ছিটকে যেয়ে পড়ে। সব কিছু বুঝতে পেরে সেরাক নিজের পথ ধরে এমনভাবে ছুটতে শুরু করলো যেন এই গ্রহ আর তার পক্ষে থাকা সম্ভব নয়। সে যখন এই গ্রহ থেকে বাইরে ছুটে যাচ্ছে, সেই সময়ও তার উপরে উল্কা ছুটে মারা হচ্ছিল এবং বেশ কয়েকটা জায়গায় যে সে আঘাত পেয়েছে তা এল্ডার জানত। কিন্তু এল্ডার সেরাকের পিছু নেয়, কারণ তার একটা মাত্র দায়িত্ব সেরাক তাকে দমন করার। কারণ তার পরিবারের, তার বংশের বহু সদস্যকে সে হত্যা করেছে। পালিয়ে যাওয়া সেরাকের পিছু নেন তিনি এত দ্রুত গতিতে পিছু নেন যে সেরাক পর্যন্ত কল্পনা করেনি যে তার পেছনে কেউ আসছে। কিন্তু সেরাক যখন দুনিয়ার বাইরে যায়, দুনিয়ার বাইরে গিয়ে সে যখন নিজের সেই ছোট্ট আলোর বিন্দুতে নিজেকে যখন সে নিয়ে যেতে শুরু করেছে, ঠিক সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এল্ডার তার হাতিয়ার দিয়ে সে আলোর উপরে এক সজোরে আঘাত করে, যে আঘাতে সে আলোটা কয়েকটা টুকরো 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 কাচের মতো হয়ে যায়। এল্ডারের সেই আঘাতে সেরাকের মৃত্যু হয়। সেরাক সে যখন ওই আলোর কণার রূপ নিল, সেই মুহূর্তে সে একবারও ভাবেনি যে তার পেছনের দিক থেকে তার দিকে কেউ তেড়ে আসছে। সে একবারও পেছনের দিকে ঘুরে তাকায়নি। সে আতঙ্কিত ছিল, কারণ আতঙ্কিত ছিল এই কারণে তার উপরে বারবার ছুঁড়ে মারা হচ্ছিল উল্কা। সে উল্কা থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু তার পিছু নিয়েছিল যে এল্ডার, সে তা খেয়াল করেনি। আলোর কণা হতে চেয়েছিল সে,
এল্ডার তার হাতের সে হাতিয়ার দিয়ে সেরাককে একেবারে মিশিয়ে দিল। দুনিয়ার বাইরে কালো অন্ধকার সমুদ্রে আলোর কণা ধ্বংস হয়। বহু দূরে যে আলোর কণা দেখা যায় তা এক একটা তারা। সে তারাগুলো ধ্বংস হয়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তারাগুলোর মৃত্যু হয়। একটা তারার যেরকম মৃত্যু হয় ঠিক তেমনি সেরাক আলোর কণা, তারও মৃত্যু এইভাবেই হয়, কিন্তু তা এল্ডারের হাতের হাতিয়ারের দ্বারা। এল্ডার তার কাজ শেষ করে ফিরে আসেন দুনিয়ায়। তিনি তার দুনিয়ায় ফেরত আসেন যে দুনিয়ায় তার জন্ম। তিনি কখনোই তার পরিবারের কোনো সাথীর সাথে এই দুনিয়ার বাইরে যাননি, কিন্তু আজকে তিনি ছুটে এসেছেন। কিন্তু যেই মুহূর্তে তিনি দুনিয়াতে ফেরত আসার চেষ্টা করছেন, সেই মুহূর্তে তার কেন জানি মনে হচ্ছিল এই অঞ্চলে টিকে থাকা অত্যন্ত মুশকিল। কেবল টিকে থাকার মতো একটাই জায়গা, ওই দুনিয়া, মাটি পানি বাতাসের ওই দুনিয়া। কেবল ওইখানেই টিকে থাকা সম্ভব। আর বাইরে এই কালো সমুদ্রে যারা টিকে থাকার চেষ্টা করে তারা শুধুমাত্র লুকিয়ে রয়েছে, এবং তারা লুকিয়েই থাকবে, কারণ তারা লুকিয়ে থাকার মতোই। তারা কখনোই প্রকাশ্যে আসবে না, এবং যখনই তারা প্রকাশ্যে আসবে তাদের জন্য কাউকে না কাউকে পাঠানো হবে। আর যদি কাউকে না পাঠানো হয়, উল্কা তো রয়েছে, উল্কা তার পিছু নেবে, তাকে ধাওয়া করবে ততদূর পর্যন্ত যতদূর পর্যন্ত তাদেরকে নির্বাসিত না করা হয়। এমন অঞ্চল পর্যন্ত তাদেরকে ধাওয়া করবে যেই অঞ্চলে কেউ নেই, প্রাণের কোনো অস্তিত্ব পর্যন্ত নেই, কেবল কালো সমুদ্র আর কিচ্ছু নয়। এমনকি কোনো তারার ঝলকও তাদের কাছে যে পৌঁছাবে না, যেই ঝলকের শক্তি দিয়ে তারা জীবিত থাকতে পারবে। তাদেরকে ধাওয়া করবে উল্কারা, তাদেরকে ধাওয়া করবে উল্কারা, একেবারে তাদের মৃত্যু পর্যন্ত।